লাইভে। আচ্ছা, সবাই দ্রুত লাইভে জয়েন করো আর ফ্রেন্ডদেরকে মেনশন দাও যারা অলরেডি জয়েন করে ফেলছো, ঠিক আছে? আজকে আমরা হাইড্রা পড়বো, হাইড্রা। ওকে, সবাই দ্রুত লাইভে জয়েন করো। আর বোর্ডের লেখাগুলা স্পষ্ট কিনা আর আমার কথাগুলো ক্লিয়ার কিনা, মানে সবকিছু ক্লিয়ার কিনা, কোনো ব্লারিং ইস্যু আছে কিনা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করব, খুব দ্রুত। তোমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করা শুরু করো, ঠিক আছে? দ্রুত লাইভে জয়েন করো। পিন্টু টপ করে দিই তারপর। আমরা আরেকটু অ্যাটেন্ডেন্স বাড়লে ক্লাসটা শুরু করব। রাকিব সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা অলরেডি জয়েন করছো ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। আমরা অ্যাটেন্ডেন্সটা আরেকটু বাড়লে আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, ভাইয়া বেশি ক্লিয়ার না, ব্লারিং ইস্যু। ব্লারিং ইস্যু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপু একটু ওয়েট করো, একটু ওয়েট করো। তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো। লেখা ঝাপসা আপু ঠিক হয়ে যাবে, ব্লারিং ইস্যু আমরা চেক করতেছি, একটু একটু ওয়েট করো। এখন কি ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ ক্লিয়ার, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। ক্লিয়ার হলে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, অল ক্লিয়ার। কথা বেঁধে যাবে না, আমরা শুরু করি। ক্লিয়ার ক্লিয়ার, তাই না? শুরু করে দাও। আচ্ছা, তো দেখো আজকে আমরা হাইড্রা নিয়ে লেখাপড়া করবো। হাইড্রা খুবই সহজ একটা চ্যাপ্টার। যারা ক্লাসে জয়েন করে ফেলছো অলরেডি একটু নড়ে চড়ে বসো। হ্যাঁ, আমরা ক্লাসেই যে ইম্পর্টেন্ট অবজেক্টিভ গুলো আসার মতো আমরা ক্লাসেই পড়া শেষ করে ফেলবো, ঠিক আছে? আজকে ক্লাসের পরে গিয়ে বাসায় যা তোমাদেরকে খুব বেশি পড়তে হবে না। যারা ক্লাসে জয়েন করে ফেলছো একটু সবাই অ্যাটেনশন দাও ক্লাসে, ওকে? ঠিক আছে, আর তাহলে আমি পড়াটা আমাদের আলোচনা শুরু করে দিই, ঠিক আছে? তো দেখো, তো দেখো ভাই, হাইড্রার প্রথমে বিজ্ঞানীদের নাম নিয়ে সব থেকে ইম্পর্টেন্ট অবজেক্টিভ গুলো আসবে। দেখো আমি কতগুলো বিজ্ঞানীদের নাম লিখে রাখছি এখানে। দেখো প্রথমে কি বলছি, দেখো হাইড্রা এর কথা সর্বপ্রথম বর্ণনা করেন বা বর্ণনা দেন কে? লিউয়েন হুক। ফার্স্ট অবজেক্টিভ এই চ্যাপ্টারে যে হাইড্রা এর কথা সর্বপ্রথম বর্ণনা করেন কোন বিজ্ঞানী? অ্যান্সার হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েন হুক, ঠিক আছে? এরপরে দেখো কি লিখছি, প দিয়ে দুইটা অবজেক্টিভ, প দিয়ে দুইটা অবজেক্টিভ। হাইড্রার প্রকৃত আবিষ্কারক, হাইড্রার প্রকৃত আবিষ্কারক এবং পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে আইডিয়া কোন বিজ্ঞানী দিচ্ছেন? বিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বলে, ঠিক আছে? বিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বলে। তাহলে আরেকবার দেখো আমি বলতেছি যে হাইড্রার কথা সর্বপ্রথম বর্ণনা করছে কে? লিউয়েন হুক। আর হাইড্রার প্রকৃত আবিষ্কারক প্লাস হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে আইডিয়া দিছে কোন বিজ্ঞানী বলো? বিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বলে। তার মানে হাইড্রার প্রকৃত আবিষ্কারক কে বলো তো? আব্রাহাম ট্রেম্বলে, ঠিক আছে? এরপরে দেখো হাইড্রার নামকরণ কে করছে? ক্যারোলাস লিনিয়াস। যেখানে নামকরণ সেখানে আসলে ক্যারোলাস লিনিয়াসের জয় জয়কার আমরা সবাই জানি, তাই না? তো হাইড্রার নামকরণ কে করছে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম অবজেক্টিভ গুলো হচ্ছে এইগুলা, এই বিজ্ঞানীদের নিয়ে অবজেক্টিভ গুলা। আমি আরেকবার বলে মুছে দিব, তারপরে আমি কোশ্চেন আস করবো, তোমরা সবাই কমেন্ট করবা, ক্লাসেই পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো হাইড্রার কথা সর্বপ্রথম বর্ণনা করছে বিজ্ঞানী লিউয়েন হুক। হাইড্রার প্রকৃত আবিষ্কারক প্লাস হাইড্রার
পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে আইডিয়া দিয়েছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী আব্রাহাম ট্রেমব্লে। এরপরে কি হাইড্রার নামকরণ করছে কে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ওকে, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে আমি এখন মুছে দিচ্ছি, তোমরা একটু কমেন্ট করো যারা আসো ক্লাসে, যে হাইড্রার প্রকৃত আবিষ্কারক কোন বিজ্ঞানী? হাইড্রার প্রকৃত আবিষ্কারক কোন বিজ্ঞানী? সবাই একটু কমেন্ট করো যারা ক্লাসে আসো, হাইড্রার প্রকৃত আবিষ্কারক কোন বিজ্ঞানী? আমি সবার কমেন্ট চেক করতেছি, দেখি কি অবস্থা। হাইড্রার প্রকৃত আবিষ্কারক কোন বিজ্ঞানী? সবাই একটু কমেন্ট করো। অ্যাটেন্ডেন্স কমে টমে গেল কিনা একটু চেক করে আসি। ওকে, দেখি কি অবস্থা। হাইড্রার প্রকৃত আবিষ্কারক কোন বিজ্ঞানী? ট্রেমব্লে। আমি দেখতে পাচ্ছি কমেন্ট করতেছে স্বর্ণালী দাস, শুভ কমেন্ট করছে আব্রাহাম ট্রেমব্লে, ফাহিম ইকবাল কমেন্ট করছে আব্রাহাম ট্রেমব্লে, পুষ্পিতা রয় কমেন্ট করছে ট্রেমব্লে, ফাহিম মুনতাসি ট্রেমব্লে, নাসরিন জামান আব্রাহাম ট্রেমব্লে। একদম পারফেক্ট অ্যান্সার। তাহলে হাইড্রার প্রকৃত আবিষ্কারকের বিজ্ঞানী আব্রাহাম ট্রেমব্লে। বুঝতে পারছো? এরপরে দেখো ভাই, পৃথিবীতে হাইড্রার প্রজাতি হচ্ছে 40টা। কয়টা বস্তি বলো? 40টা। পৃথিবীতে হাইড্রার প্রজাতি হচ্ছে 40টা। আর বাংলাদেশের প্রজাতি কয়টা বলো তো? বাংলাদেশের প্রজাতি হচ্ছে 3টা। কি কি বল? কয়টা বস্তি বলো? 3টা। তাহলে পৃথিবীতে হাইড্রার প্রজাতি হচ্ছে 40টা, আর বাংলাদেশে হাইড্রার প্রজাতি হচ্ছে 3টা। বুঝতে পেরেছো? কি কি দেখো আমি লিখে রাখছি। প্রথমটা হচ্ছে হাইড্রা অলিগ্যাকটিস। হাইড্রা অলিগ্যাকটিস। তারপরে কি বলছি? হাইড্রা ভিরিডিসিমা। হাইড্রা ভিরিডিসিমা। তারপরে কি বলছি? হাইড্রা ভালগারিস। হাইড্রা ভালগারিস। তাহলে প্রথমটা হচ্ছে হাইড্রা অলিগ্যাকটিস। এর এই বর্ণগুলা ভাই পরীক্ষায় খুব আসে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে হাইড্রা ভালগারিসের বর্ণ কেমন, বা হাইড্রা ভিরিডিসিমার বর্ণ কেমন। আমাদের এই বর্ণগুলা কিন্তু জানতে হবে, ঠিক আছে? হাইড্রা অলিগ্যাকটিসের বর্ণ হচ্ছে বাদামি। কেমন বলছি বলো? বাদামি। আর হাইড্রা ভিরিডিসিমার বর্ণ কি? সবুজ। কি ভাই মনে রাখবা জানো? দেখো ভিরিডিসিমাতে কয়টা এস আছে? 2টা এস। সবুজ কি ইংরেজিতে লেখো তো বাংলিশে এস দিয়ে শুরু না? তো যেহেতু এখানে 2টা এস, তার মানে এর বর্ণ কি হবে? সবুজ। কি হবে বলো তো? সবুজ। এখানে এস এর আধিক্য বেশি। এরপরে দেখো হাইড্রা ভালগারিস, এর বর্ণ কি? 2টা আছে আমাদের বইতে এবং 2টাই পড়তে হবে। একটা হচ্ছে বর্ণহীন, বর্ণহীন, আর একটা হচ্ছে হালকা বাদামি। হালকা বাদামি। দেখো ভাই, শুধু বাদামি বললে কি? অলিগ্যাকটিস। আর যদি বলে হালকা বাদামি তাহলে কি? ভালগারিস। দেখছো কত সূক্ষ্ম জায়গা, আমাদেরকে খেয়াল করতে হবে। আবার যদি বর্ণহীন বলে তাও কি হবে? ভালগারিস। খেয়াল করতে হবে কিন্তু। শুধু বাদামি বললে কে? অলিগ্যাকটিস। হালকা বাদামি বললে কে? ভালগারিস। বর্ণহীন বললে কে? ভালগারিস। আর সবুজ বললে কি হবে? এস এর আধিক্য বেশি, এস এ সবুজ। ভিরিডিসিমা। ভিরিডিসিমা। এই 3টা প্রজাতি আমাদের বাংলাদেশে পাওয়া যায় এবং এই 3টার বর্ণ কিন্তু আমাদেরকে জানতে হবে। বুঝতে পেরেছো সবাই? তাহলে আমি মুছে দিলাম। হাইড্রা ভিরিডিসিমার বর্ণ কেমন? সবাই কমেন্ট করো। আমি সবার নাম পড়বো। আমি সবার নাম পড়বো। কে কে কমেন্ট করতেছে, ক্লাসে আছে কি নাই, নাকি ঘুমাই গেছে, আমি কিন্তু নাম পড়বো, ঠিক আছে? আমি কিন্তু নাম পড়বো। সবাই হাইড্রা ভিরিডিসিমার বর্ণটা কমেন্ট করো, ঠিক আছে? হাইড্রার স্বভাব এবং বাসস্থান, এই নিয়ে কতগুলো কথা আছে বইতে, এটা আমাদেরকে প্রথমে পড়তে হবে। দেখো এখানে ম তত্ত্ব বলে একটা কথা আছে। 3টা ম আছে। কয়টা ম আছে বলো? 3টা ম। এই যে 1 নাম্বার ম, 2 নাম্বার ম, আর 3 নাম্বার ম। এই ম তত্ত্ব দিয়ে 3টা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। প্রথমটা কি বলতো? হাইড্রা হচ্ছে মতে মুক্তজীবী। হাইড্রা কি পরজীবী? না, হাইড্রা কি? হাইড্রা হচ্ছে মুক্তজীবী। আর এই মতে কি বলতো? মিঠা পানির বাসিন্দা। কি বলছি বলো? এক মতে হচ্ছে মুক্তজীবী, আর এক মতে হচ্ছে মিঠা পানির বাসিন্দা। সবাই কি কমেন্ট করতেছে? হ্যাঁ, দেখি কি অবস্থা। কমেন্ট করতেছে সবাই। হাইড্রা ভিরিডিসিমার বর্ণ সবুজ। সবুজ, হ্যাঁ দেখতেছে সবাই, কমেন্ট করতেছে সবুজ। ওকে,
ঠিক আছে, দেখো ধরো কি বলতেছিলাম এখানে ম তত্ত্ব দিয়ে তিনটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। প্রথম মতে কি বলছি, এরা হচ্ছে মুক্তজীবী। দ্বিতীয় মতে বলছি এরা হচ্ছে মিঠা পানির বাসিন্দা, অর্থাৎ এরা কিন্তু লবণাক্ত পানিতে থাকে না, এরা মিঠা পানির বাসিন্দা, এক কথাই শেষ। তারপরের মতে হচ্ছে এরা হচ্ছে মাংসাশী। এরা কি বলছি বলো, এরা হচ্ছে মাংসাশী। তাহলে ম তত্ত্ব দিয়ে কয়টা পাইছি, একটা মত, দুইটা মত, তিনটা মত। প্রথম মতে হচ্ছে এরা মুক্তজীবী, তারপর হচ্ছে এরা মিঠা পানির বাসিন্দা, তারপরের মতে হচ্ছে এরা মাংসাশী। এরপরে দেখো 4 নম্বর অবজেক্টিভ, খুবই খুবই ইম্পর্টেন্ট, এরা ব্যাপন প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায় বলছি বলো, ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন সম্পন্ন করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন সম্পন্ন করে, শ্বসন এবং রেচন সম্পন্ন করে। ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়া কি করে, শ্বসন ও রেচন সম্পন্ন করে। বুঝতে পারছো, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে হাইড্রা কোন প্রক্রিয়ায় শ্বসন সম্পন্ন করে। অ্যান্সার কি হবে বলো তো, হাইড্রা ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন সম্পন্ন করে। বুঝতে পেরেছো? ওকে, আমি মুছে দিচ্ছি। এরপরে একটু কমেন্ট করো তো যে ম তত্ত্ব দিয়ে তিনটা লাইন বা তিনটা শব্দ লিখছি, তিনটা ম, একটু কমেন্ট করো। কমেন্ট করলে কোনো ক্ষতি নাই, কমেন্ট করো। একটা কমেন্ট করা মানে কি, একটা কোশ্চেনের অ্যান্সার করা, একটা অবজেক্টিভ কারেক্ট করা। কমেন্ট করো সবাই। ম দিয়ে তিনটা লাইন, তিনটা শব্দ বলছিলাম, ওই শব্দ তিনটা একটু সবাই কমেন্ট করো যে ম দিয়ে কি কি বলছিলাম আমি। ঠিক আছে, এখন কালকে তোমাদের মেহেদি ভাই পড়াইছে না নিডারিয়া পর্ব, আগের ক্লাসে। হাইড্রা কোন পর্বের প্রাণী বলো তো? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। হাইড্রা কোন পর্বের প্রাণী? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তারপরে কি বলছিলাম বলতো, নিডারিয়া পর্বের প্রাণীরা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? অরীয় প্রতিসাম্যতা প্রদর্শন করে। তাহলে হাইড্রা অবশ্যই কি প্রতিসম হবে? হাইড্রা অবশ্যই অরীয় প্রতিসম হবে। হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী এবং হাইড্রা অরীয় প্রতিসম, অরীয় প্রতিসম। এরপরে দেখো ভাই, হাইড্রা লম্বায় কত? 10 থেকে 30 মিলিমিটার লম্বা। সংখ্যাভিত্তিক তথ্যগুলো অনেকে ভুলে যায়, একটু সবাই ফোকাস করো, সবাই ভুলে যায়। ঠিক আছে, হাইড্রা কতটুকু লম্বা বলছি বলো? 10 থেকে 30 মিলিমিটার। 10 থেকে 30 মিলিমিটার লম্বা, অথবা 1 থেকে 3 সেন্টিমিটার লম্বা। সেন্টিমিটার পড়ার দরকার নেই, একটা দিয়ে মনে রাখো, ব্রেনে চাপ দেওয়ার দরকার নেই, আসলে এটা দিয়ে আসবে। বুঝতে পারছো যে কতটুকু লম্বা? 10 থেকে 30 মিলিমিটার লম্বা। বুঝতে পেরেছো? তাহলে আরেকবার রিপিট করে দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এর বাইরে কিছু আসবে না। এরপরে আমরা গঠনে চলে যাব। আমি যে লাইনগুলো বলছি অবজেক্টিভ আসলে এর ভিতর থেকে আসবে। ম ম ম, এরা ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন সম্পন্ন করে। ওই বর্ণগুলো সবার জানতে হবে, কয়টা প্রজাতি জানতে হবে, বিজ্ঞানীগুলোর নাম জানতে হবে। প্রথম 2 পেজে এই তোমার পড়া, দ্যাটস ইট, সহজ কথা, কত কঠিন করার দরকার নেই কোনো কিছু। ঠিক আছে, কি বলছি বলো, হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, এরা হচ্ছে অরীয় প্রতিসম এবং লম্বাই কত? 10 থেকে 30 মিলিমিটার। বুঝতে পেরেছো? তাহলে হাইড্রা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে, একটু কমেন্ট করো তো। হাইড্রা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? এখন আমরা হাইড্রার গঠন পড়ব। হাইড্রা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে, সবাই একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, হাইড্রা কোন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে? এখন আমরা হাইড্রার বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব। বাহ্যিক গঠন বলতে আমরা কি বুঝি? আমরা একটা প্রাণীকে খালি চোখে বাইরে থেকে কেমন দেখতেছি, তা মানুষকে আমরা কেমন দেখি? মানুষের একটা 2টা চোখ আছে, 2টা হাত আছে, 2টা পা আছে, এটা হচ্ছে মানুষের বাহ্যিক গঠন। তা হাইড্রা বাহ্যিক ভাবে দেখতে কেমন সেটা আমরা এখন একটু দেখি। দেখো ভাই, হাইড্রার বাহ্যিক ভাবে প্রধানত কয়টা অংশ আছে? কয়টা অংশ আছে হাইড্রার? 3টা অংশ। কয়টা অংশ আছে? 3টা অংশ। কি কি দেখো, কি কি? প্রথমটা হচ্ছে হাইপোস্টোম, প্রথমটা হচ্ছে হাইপোস্টোম, তারপর এটা হচ্ছে দেহকাণ্ড, প্রথমটা হচ্ছে হাইপোস্টোম, তারপর এটা হচ্ছে দেহকাণ্ড, তারপর এটা হচ্ছে পদতল, পদতল বা পাদচাকতি। কি বলছি? প্রথম কয়টা অংশ? 3টা অংশ। কি কি? হাইপোস্টোম, দেহকাণ্ড, পদতল বা পাদচাকতি। তাই এখন একটা আঁকায় দেখান কেমন হবে, কেমন হবে জিনিসটা। তাই এখন ব্লারিং অংশ আছে কিনা দেখো, কেমন হবে দেখো তো আঁকাইলে। এই দেখো, একটা বিশাল বড় একটা হাইড্রা আঁকাইছে। ড্রয়িং দেখছি, মারাত্মক ড্রয়িং আমার।
দেখছো? এই যে এটা হচ্ছে হাইড্রার এই যে চূড়া একেবারে উপরের দিকে এই যে প্রান্ত, এটা কি বলতো? এটা হচ্ছে আমার হাইপোস্টোম। এটা কি বলতো? হাইপোস্টোম। এই হাইপোস্টোমে কি থাকে? হাইপোস্টোমের চূড়ায় মুখ ছিদ্র থাকে। ওই একটা লাইনই লাগবে এখান থেকে। হাইপোস্টোমের চূড়ায় কি থাকে? মুখ ছিদ্র থাকে। তাহলে মুখ ছিদ্র কোথায় থাকে? হাইপোস্টোমের চূড়ায় বা হাইপোস্টোমে থাকে। এক কথায় যে হাইপোস্টোমের চূড়ায় বা হাইপোস্টোমে কি থাকে? মুখ ছিদ্র থাকে। ওই একটা লাইনে এখান থেকে লাগবে। আর এই দেহকাণ্ড কতটুকু? এই যে এই পুরোটা হচ্ছে আমার দেহকাণ্ড। এই পুরোটা কি বলতো? আমার দেহকাণ্ড। এই পুরোটা হচ্ছে আমার দেহকাণ্ড। ওকে। আর এই যে আমার এই যে নিচের দিকে এই পদতল, এটা কি বলতো? আমার পদতল বা পাদচাকতি, যাই বলো। তাহলে কি বলে আরেকবার দেখো, কি কয়টা অংশ আছে? তিনটা অংশ। কি কি? হাইপোস্টোম, দেহকাণ্ড, পদতল বা পাদচাকতি। হাইপোস্টোম থেকে একটা লাইনে রাখবো, সেটা হচ্ছে এখানে মুখছিদ্র বিদ্যমান। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। দেহকাণ্ডের অংশ কয়টা? দেহকাণ্ড আবার কতগুলো অংশ বিভক্ত, এখানে কতগুলো অংশ বিদ্যমান। প্রথমটা হচ্ছে দেহকাণ্ডে কোষিকা আছে। কি আছে? কোষিকা আছে। এই যে হাইপোস্টোমের গোড়ায় অর্থাৎ দেহকাণ্ডের একেবারে উপরে, এখান থেকে এখন 6 থেকে 10টা কোষিকা বের হয়। হ্যাঁ, কয়টা হয় বলতো? 6 থেকে 10টা কোষিকা বের হয়। ঠিক আছে? তারপরে কি আছে দেহকাণ্ডের ভিতরে? মুকুল আছে। মুকুল আছে। কি আছে বলো? মুকুল আছে। তো দেখো কোষিকা আছে কোথায়? এই যে হাইপোস্টোমের গোড়ায় অথবা দেহকাণ্ডের একেবারে উপরিভাগে। হ্যাঁ, অনেকে মনে করে কি এই কোষিকাটা আসলে মনে হয় হাইপোস্টোমে অবস্থান করে, কারণ ওরা চিত্রের ভিতরে দেখে যে কোষিকাটা একেবারে উপরের দিকে আঁকানো, কিন্তু না, কোষিকা কিন্তু দেখ হাইপোস্টোমের অংশ না, কোষিকা কিন্তু দেহকাণ্ডের অংশ। এটা কিন্তু ভুল করে সবাই। হ্যাঁ, এর সবাই চিত্র দেখে আসে, সবাই মনে করে যে কোষিকা উপরের দিকে আঁকানো, না, এটা কিন্তু দেহকাণ্ডের অংশ। এটা কিন্তু ভুল করা যাবে না। এবং কোষিকা কয়টা থাকে? 6 থেকে 10টা। তারপরে কি বলছি বলো? কোষিকা মুকুল। মুকুল ভাই কখন তৈরি হয়? হাইড্রাতে। আমাদের একবার গ্রীষ্মকালে। কখন বলছি বলো? গ্রীষ্মকালে। এখান থেকে একটা অবজেক্টিভ আসবে যে কখন মুকুল তৈরি হয়। অ্যানসার কি বলতো? গ্রীষ্মকালে হাইড্রাতে মুকুল তৈরি হয়। মুকুল কখন তৈরি হয়? গ্রীষ্মকালে তৈরি হয়। গ্রীষ্মকালে মুকুল তৈরি হয়। তারপরে কি আছে বলতো? জননাঙ্গ। দেহকাণ্ডের কয়টা অংশ বলছি তাহলে? কোষিকা, মুকুল আর জননাঙ্গ। কোষিকা থেকে জাস্ট একটা লাইন পড়বা, এখানে 6 থেকে 10টা কোষিকা থাকে। আর মুকুল থেকে জাস্ট একটা লাইন পড়বা, সেটা হচ্ছে এটা গ্রীষ্মকালে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? মধ্যাংশ থেকে তৈরি হয়। প্রায় নিম্নে যে মধ্যাংশ থেকে তৈরি হয় দেহকাণ্ডের। এত কিছু না পড়লেও হবে, আসে না। কোশ্চেন আসে একেবারে স্ট্যান্ডার্ড প্রশ্ন, সহজ প্রশ্ন। ঠিক আছে? তোমরা নার্ভাস হয়ে যাওয়ার কারণে একটু উলট পালট করে ফেলো। হ্যাঁ, সাহস থাকলে অবশ্যই তোমরা ভালো করবে। দেখো জননাঙ্গ। জননাঙ্গ কয় ধরনের হয়? 2 ধরনের আমরা সবাই জানি। একটা হচ্ছে শুক্রাশয়, একটা হচ্ছে শুক্রাশয়, আর একটা কি বলতো? ডিম্বাশয়। শুক্রাশয় আর কি বলতো? ডিম্বাশয়। শুক্রাশয়টা কেমন বলতো? শুক্রাশয়টা হচ্ছে কোণাকার। কোণাকার। শুক্রাশয়টা কেমন আর ডিম্বাশয়টা কেমন? শুক্রাশয় হচ্ছে কোণাকার। শুক্রাশয় কেমন? কোণাকার। দেখো শুক্রাশয়ের মধ্যে একটা ক আছে না? আর কতে কি? কতে হচ্ছে কোণাকার। আর ডিম্বাশয় কেমন? ডিম্বাশয় কি ডিম্বাকার? ডিম্বাশয় হচ্ছে গোলাকার। ডিম্বাশয়টা কেমন? গোলাকার। তাহলে শুক্রাশয়টা হচ্ছে আমার কোণাকার আর ডিম্বাশয়টা হচ্ছে আমার গোলাকার। বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে যে শুক্রাশয়টা হয় এই দেহকাণ্ডের কোথায় তৈরি হয়? অ্যানসার হচ্ছে উপরের অর্ধাংশে, এখানে তৈরি হয়। উপরের অর্ধাংশে শুক্রাশয় তৈরি হয় আর নিচের অর্ধাংশে ডিম্বাশয় তৈরি হয়। এটা কিন্তু এক গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। তাহলে এখান থেকে জাস্ট এই লাইনগুলো পড়বা যে জননাঙ্গ হচ্ছে 2 ধরনের, শুক্রাশয়, ডিম্বাশয়। শুক্রাশয় হচ্ছে কোণাকার। শুক্রাশয় হচ্ছে কোণাকার, ক ক মিল আছে, কোণাকার। এবং এই শুক্রাশয় তৈরি হয় কোথায়? এই দেহকাণ্ডের উপরের অর্ধাংশে। দেহকাণ্ডের উপরের অর্ধাংশে। আর ডিম্বাশয় হচ্ছে গোলাকার, কোথায় তৈরি হয়? দেহকাণ্ডের নিচের অর্ধাংশে। নিচের অর্ধাংশে। বুঝতে পেরেছো? তাহলে আমরা হাইড্রার বাহ্যিক গঠনে প্রধানত কয়টা অংশ? 3টা অংশ। কি কি? হাইপোস্টোম, দেহকাণ্ড, পদতল বা পাদচাকতি। হাইপোস্টোম থেকে একটা লাইন লাগবে, এখানে মুখছিদ্র বিদ্যমান। দেহকাণ্ডের ভিতরে আবার ইন্ডিভিজুয়ালি 3টা ভাগে ভাগ করা যায়। কি কি? কোষিকা, মুকুল আর জননাঙ্গ। কোষিকা হচ্ছে 6 থেকে 10টা। মুকুল তৈরি হয় কখন? গ্রীষ্মকালে। জননাঙ্গ কয়টা? শুক্রাশয়, ডিম্বাশয় আমরা জানি। শুক্রাশয় দেখতে কোণাকার এবং এটা তৈরি হয় উপরের অর্ধাংশে। ডিম্বাশয় হচ্ছে গোলাকার, তৈরি হয় নিচের অর্ধাংশে। বুঝতে পেরেছো? আরেকটা অবজেক্টিভ এখান থেকে আসে যে এই শুক্রাশয় এবং ডিম্বাশয় কখন তৈরি হয়। ঠিক আছে? এখানে যেমন গ্রীষ্মকাল, এখানে কালটা কি বলতো? হেমন্ত আর শীতকাল। হেমন্ত আর শীতকাল।
এক জায়গায় যদিও শরৎকাল দেওয়া পড়ে যে, এই জন্য এখানে আমি জিনিসটা বলি না, বাট তারপরে পড়ে রাখো হেমন্ত প্লাস শীতকাল, ঠিক আছে? জেনে রাখো হেমন্ত ও শীতকালে জননাঙ্গ তৈরি হয়, জেনে রাখো। আর গ্রীষ্মকালে কি তৈরি হয়? মুকুল তৈরি হয়। গ্রীষ্মকালে কি তৈরি হয়? মুকুল তৈরি হয়। বুঝতে পেরেছো? বলে জননাঙ্গ তৈরি হয় কোন কালে? হেমন্ত ও শীতকালে। কয় ধরনের? দুই ধরনের, শুক্রাশয় ডিম্বাশয়। শুক্রাশয় কোণাকার, উপরের অর্ধাংশ তৈরি হয়, ডিম্বাশয় গোলাকার, নিচের অর্ধাংশ তৈরি হয়। সিম্পল, পড়া শেষ। তা তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে মুকুল কখন তৈরি হয়? হাইড্রাতে মুকুল কখন তৈরি হয়? কমেন্ট করে জানাও। মুকুল কখন তৈরি হয়? কোন ঋতুতে হাইড্রাতে মুকুল তৈরি হয়? বলো তো, একটু সবাই কমেন্ট করে জানাও। আর এই পদতল বা পাদচাকরি থেকে জাস্ট এক দুইটা লাইন জানতে হবে। একটা হচ্ছে এরা বুদ বুদ সৃষ্টি করে, এরা কি সৃষ্টি করে? বুদ বুদ সৃষ্টি করে হাইড্রাকে, বুদ বুদ সৃষ্টি করে, বুদ বুদ সৃষ্টি করে কি করে বলতো? হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে। এটা যেহেতু পানির ভিতরে থাকে, আর পানির ভিতরে এখানে বুদ বুদ সৃষ্টি করলে কি হবে? হাইড্রা ভেসে থাকবে। খুবই সিম্পল, বুদ বুদ সৃষ্টি করে হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে। আর এই পদতলে যেই ঘনপদীয় কোষগুলো আছে, এই কোষগুলোর সাহায্যে এখানে অ্যামিবয়েড চলন বা গ্লাইডিং চলন দেখা যায়। কোন চলন দেখা যায়? অ্যামিবয়েড বা গ্লাইডিং চলন, চলনে সাহায্য করে। এভাবে মনে রাখবা যে গ্লাইডিং বা অ্যামিবয়েড চলনে সাহায্য করে। আর তারপরটা কি? এরা বুদ বুদ সৃষ্টি করে ভেসে থাকতে সাহায্য করে। বাট বিশ্বাস করো এই পয়েন্ট দুইটা জানতে হবে, বাট বেশি ইম্পর্টেন্ট না। এতক্ষণ যা বলছি ওইটা বেশি ইম্পর্টেন্ট। এতক্ষণ যা বলছি, ঠিক আছে, এতক্ষণ যা বলছি ওই দুটো আরো বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তাই তোমরা সবাই কমেন্ট করতেছো যে মুকুল কখন তৈরি হয়? মুকুল কখন তৈরি হয় সবাই কমেন্ট করতেছো তো? আমি তো কমেন্ট চেক করতেছি একটু পরে। ওকে, এখন আমরা হাইড্রার অন্তর গঠন নিয়ে আলোচনা করব। অন্তর গঠন জিনিসটা কেমন জানো? মানুষের বাহ্যিক গঠন কি? আমাদের হাত পা আছে আমরা জানি, বাট অন্তর গঠনটা কি? আমরা ভেতরের দিক থেকে অ্যাকচুয়ালি কেমন? মনে করো এই হাতকে তুমি যদি কাটো কি পাবা? মানুষের হাত কাটলে প্রথমে স্কিন, তারপরে কিছু ফাসা বা চর্বি, তারপরে মাংস পেশি বা রক্তনালিকা, এই জিনিসগুলো, তারপরে হাড্ডি বা বোনস। এটা হচ্ছে মানুষের অন্তর গঠন। ঠিক তেমনি হাইড্রার এরকম অন্তর গঠন আছে। আবার ভিতরের দিকে হাইড্রা দেখতে অ্যাকচুয়ালি কেমন, আমরা সেটা নিয়ে এখন স্টাডি করব। তো এরা যেহেতু নিডারিয়া পর্বের প্রাণী, এরা কি ডিপ্লোব্লাস্টিক না ট্রিপ্লোব্লাস্টিক? সব একটু কমেন্ট করে জানাও তো। এরা কি ডিপ্লোব্লাস্টিক নাকি ট্রিপ্লোব্লাস্টিক? একটু কমেন্ট করে জানাও। আমি সবার কমেন্ট চেক করবো। এটা ডিপ্লোব্লাস্টিক নাকি ট্রিপ্লোব্লাস্টিক? কমেন্ট করো তো। এরা ডিপ্লোব্লাস্টিক নাকি ট্রিপ্লোব্লাস্টিক? হাইড্রা ডিপ্লোব্লাস্টিক নাকি ট্রিপ্লোব্লাস্টিক? কমেন্ট করো তো। হাইড্রা ডিপ্লোব্লাস্টিক না? হ্যাঁ ডিপ্লোব্লাস্টিক। জান্নাতুল ফেরদৌসি কমেন্ট করছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক। তার মানে এখানে কয়টা লেয়ার আছে? দুইটা লেয়ার। কি কি বলতো? একটোডার্ম আর এন্ডোডার্ম। এরা কি প্লাস্টিক? ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক মানে এখানে কয়টা লেয়ার আছে? দুইটা লেয়ার। একটা হচ্ছে ভ্রূণীয় একটোডার্ম, আর একটা হচ্ছে এন্ডোডার্ম। একটা হচ্ছে একটোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। একটোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম, ঠিক আছে? তো এই একটোডার্ম আর এন্ডোডার্ম তো আছে, বাট এই দুইটার মাঝখানে অকোষীয় মেসোগ্লিয়া নামক একটা স্তর আছে। কি বলতো? অকোষীয় মেসোগ্লিয়া নামক একটা স্তর আছে। এটা কিন্তু আমাদের ভ্রূণীয় স্তরের অংশ না, এটা কিন্তু সবাই ভুল করে। মেসোগ্লিয়া কিন্তু একটা অকোষীয় স্তর, তার মানে এখানে কোনো কোষ নাই। যেহেতু কোনো কোষ নাই, এটা কিন্তু কখনোই আমার ভ্রূণীয় স্তরের অংশ না। এখানে স্তর মেইনলি কয়টা? দুইটা। কি কি? একটোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম। আর দুইটা, এই দুইটাকে সংযুক্ত করে কে? মেসোগ্লিয়া। দ্যাটস ইট। এই জন্য এটাকে বলা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক কেন? এখানে একটোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, মেসোডার্ম কিন্তু নাই, মেসোগ্লিয়া আছে। এবং মেসোগ্লিয়া কিন্তু একটা অকোষীয় স্তর, এটা কিন্তু ভুল করা যাবে না। বুঝতে পারছো? তার মানে এই যে একটোডার্ম, ভ্রূণীয় একটোডার্ম, এই একটোডার্ম থেকে তৈরি হয় হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস। আর এই এন্ডোডার্ম থেকে তৈরি হয় হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস। তাহলে কি বললাম বলো? আমাদের একটোডার্ম থেকে তৈরি হয় হচ্ছে এপিডার্মিস, আর এন্ডোডার্ম থেকে তৈরি হয় হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। কোথায়? পরিণত হাইড্রাতে। হাইড্রা যখন বড় হয় তখন একটোডার্ম থেকে কি তৈরি হয়? এপিডার্মিস তৈরি হয়। আর এন্ডোডার্ম থেকে কি তৈরি হয়?
গ্যাস্ট্রোডার্মিস তৈরি হয়, বুঝতে পারছো? আর মাঝখানে মেসোগ্লিয়া সব সময় বিদ্যমান থাকে। এখন আমরা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো নিয়ে একটু লেখাপড়া করব। এখানে কোন ধরনের কোষ আছে এবং এই কোষগুলোর কাজ অ্যাকচুয়ালি কি, বুঝতে পারছো? এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে কোন ধরনের কোষ আছে। দেখো ভাই, হাইড্রার এপিডার্মিসে 7 ধরনের কোষ পাওয়া যায়। কয় ধরনের কোষ পাওয়া যায়? 7 ধরনের। 7টি না কিন্তু 7 ধরনের কোষ পাওয়া যায়। 7 ধরনের কোষ পাওয়া যায়। কি কি দেখো, প্রথমে হচ্ছে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ, তারপর এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, তারপর এটা হচ্ছে স্নায়ু কোষ বা সংবেদী কোষ, সংবেদী কোষ, তারপর এটা হচ্ছে স্নায়ু কোষ, তারপর এটা কি বলছি বলো, স্নায়ু কোষ, স্নায়ু কোষ, তারপরটা কি বলছি, প্রথম হচ্ছে পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, তারপরে হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ, গ্রন্থি কোষের পরে কি জনন কোষ, তারপর এটা হচ্ছে নিডোসাইট। নিডোসাইট আমি আরেকবার একটু রিপিট করি, দেখো 7 ধরনের কোষ পাওয়া যায় এপিডার্মিসে। কি কি? পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ এবং নিডোসাইট। নিডোসাইট, বুঝতে পারছো? এখন ভাই এপিডার্মিসে কোন 7 ধরনের কোষ পাওয়া যায়, বুঝতে পারলাম। গ্যাস্ট্রোডার্মিসে কয় ধরনের কোষ পাওয়া যায়? অ্যানসার হচ্ছে 5 ধরনের। কয় ধরনের বলছি বলো? 5 ধরনের। 5 ধরনের কোষ পাওয়া যায়। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই 5টা অলরেডি আমি লিখে ফেলছি। কি কি বলো তো? এই পেশি আবরণী কোষ থেকে গ্রন্থি কোষ পর্যন্ত এই 5টা হচ্ছে আমার গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায়। গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায় বা অন্তত্বকে পাওয়া যায়। কিন্তু এই যে জনন কোষ আর নিডোসাইট, এটা কিন্তু আমার গ্যাস্ট্রোডার্মিসে অনুপস্থিত। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই দুইটা কোষ কেবলমাত্র এপিডার্মিসে উপস্থিত, অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিসে আমার জনন কোষ এবং নিডোসাইট অনুপস্থিত। মানে কি নাই গ্যাস্ট্রোডার্মিসে বলো তো? গ্যাস্ট্রোডার্মিসে আমার জনি নেই। জনি নেই, জনি নেই। জনির জতে হচ্ছে জনন কোষ আর নিতে হচ্ছে নিডোসাইট। তোমরা সবাই জানো এই কথাগুলো, যে জতে হচ্ছে জনন কোষ আর নিতে হচ্ছে নিডোসাইট। তাহলে কি নেই গ্যাস্ট্রোডার্মিসে? জনি নেই। জনির জতে হচ্ছে জনন কোষ, নিতে হচ্ছে নিডোসাইট। বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে যে গ্যাস্ট্রোডার্মিসে নিচের কোন কোষটি অনুপস্থিত, দিয়ে দেবে জনন কোষ অথবা নিডোসাইট কোষ। এটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ, ঠিক আছে? জানতে হবে কিন্তু তোমরা যখন কোশ্চেন সলভ করবা এটা কিন্তু প্রায় ফেস করবা, বুঝতে পারছো? সো গ্যাস্ট্রোডার্মিসে কি নাই? জনি নাই। তো ভাই এই কোষগুলোর কাজ আমাদেরকে একটু জানতে হবে, বুঝতে পারছো? এই কোষগুলোর আসলে অ্যাকচুয়ালি কাজটা অ্যাকচুয়ালি কি। দেখো, পেশি আবরণী কোষ, এর নাম দেখেই বোঝা যাচ্ছে যে কি করে, পেশির ন্যায় সংকোচন প্রসারণ করে আর আবরণের জন্য কি করে? আবরণী মানে কি? আবরণের কাজ করে। এর কাজ হচ্ছে ব্রডলি দুইটা। বইয়ে অনেক আলতুপোতো কথা লেখা আছে, জীবনে অবজেক্টিভ আসবে না, বিশ্বাস করো। যে লাইনগুলো বলতেছে ওইগুলো আসবে। পেশি আবরণী কোষ পেশির ন্যায় কাজ করে, অর্থাৎ সংকোচন প্রসারণ করে, আর আবরণের কাজ করে। এই দুইটা কাজ করে, নাম দেখে বোঝা যাচ্ছে। ইন্টারস্টিশিয়াল কোষ কি করো তো? এটা একটা বিশেষ ধরনের কোষ। এই কোষের কাজ হচ্ছে এই প্রয়োজনে এই অন্যান্য যে কোনো প্রকার কোষের তৈরি করতে পারে বিভাজিত হয়ে। মানে কোনো একটা জায়গা থেকে একটা সংবেদী কোষ কেটে পড়ে গেল, তখন কি করবে? এই ইন্টারস্টিশিয়াল কোষ এই সংবেদী কোষ তৈরি করবে। ওর কাজ হচ্ছে একটা, ওই কাজটা হচ্ছে দেহের যে কোনো ধরনের কোষ তৈরি করা। দেহের যে কোনো ধরনের কোষ তৈরি করা তার কার কাজ? ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। দেহের যে কোনো ধরনের কোষ তৈরি করা কার কাজ? ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। আর এরপর আছে কি? সংবেদী কোষের কাজ। সংবেদী কোষের কাজ কি জানো? সংবেদী কোষের কাজ হচ্ছে সংবেদ গ্রহণ করে স্নায়ু কোষের কাছে পৌঁছানো। অর্থাৎ একটা সংবেদ বা উদ্দীপনা, এটা কি করবে? সংবেদী কোষ কি করবে? এই উদ্দীপনাটাকে সংবেদী কোষ স্নায়ু কোষের কাছে প্রেরণ করবে। কার কাছে প্রেরণ করবে বলো তো? স্নায়ু কোষের কাছে প্রেরণ করবে। কে প্রেরণ করবে? এই সংবেদী কোষ। সংবেদী কোষ কি করবে? এই উদ্দীপনাটাকে স্নায়ু কোষের কাছে প্রেরণ করবে। সংবেদী কোষ কি করবে? সংবেদী কোষ এই উদ্দীপনাটা স্নায়ু কোষের কাছে প্রেরণ করবে। আর স্নায়ু কোষ কি করবে? স্নায়ু কোষ এই উদ্দীপনাটা দেহের বিভিন্ন অংশে পরিবাহিত করবে। তার উদ্দীপনাটা প্রথমে কোথায় যাবে? সংবেদী কোষে। সংবেদী কোষ থেকে কোথায় যাবে? স্নায়ু কোষে। স্নায়ু কোষ থেকে কই যাবে? দেহের বিভিন্ন অংশে চলে যাবে। দেহের
বিভিন্ন অংশে চলে যাবে। বুঝতে পারছো? প্রথমে উদ্দীপনা কই যাবে? সংবেদী কোষে। সংবেদী কোষ কাকে দেবে? স্নায়ু কোষকে দেবে। স্নায়ু কোষ কোথায় দেবে? এই বিভিন্ন অংশে এটা সাপ্লাই করে দেবে। খুবই সিম্পল, তাই না? এর কাজগুলো খুবই সিম্পল। তার মানে আমার স্নায়ু কোষের কাজও শেষ, সংবেদী কোষের কাজও কিন্তু আমাদের শেষ। গ্রন্থি কোষের কাজটা অ্যাকচুয়ালি কি বলো তো? এপিডার্মিসের এই গ্রন্থি কোষের কাজটা অ্যাকচুয়ালি কি? একটা সুন্দর ছন্দ আছে এই গ্রন্থি কোষের, সবাই লিখে রাখো এটা, যে গলা ভালো চলে। গলা ভালো চলে। গ্রন্থি কোষের কাজ কি? গ্রন্থি কোষের কাজ হচ্ছে গলা ভালো চলে। গলা ভালো চলে। গলার গলাতে হচ্ছে গলধকরণ করে বা গলধকরণ করে। গলধকরণ করে। গলধকরণ করে কে? এই গ্রন্থি কোষ। তারপরে কি? ভালোতে কি? ভেসে থাকতে সাহায্য করে। ভেসে থাকতে সাহায্য করে। ভেসে থাকতে সাহায্য করে। চতে কি? চতে হচ্ছে চলনে সাহায্য করে। চতে কি? চতে হচ্ছে চলনে সাহায্য করে। আর লেতে কি? লেতে হচ্ছে লেগে থাকতে সাহায্য করে। লেগে থাকতে সাহায্য করে। তাহলে গ্রন্থি কোষের কাজ কি বললাম? একটা হচ্ছে গলধকরণ করে। কি গলধকরণ করে? খাদ্য গলধকরণ করে। 2 নাম্বার কাজ কি? ভেসে থাকতে সাহায্য করে। 3 নাম্বার কাজ কি? চলনে সাহায্য করে। আর 4 নাম্বার কাজ কি? লেগে থাকতে সাহায্য করে। এখন নাম্বারিং করে ফেলো বইতে, নাম্বারিং করে ফেলো, তাহলে পড়াটা করতে আরো ভালো লাগে। ঠিক আছে? লিখে রাখো যে গলা ভালো চলে। কার কাজ? গ্রন্থি কোষের কাজ। গলধকরণ করে, ভেসে থাকতে সাহায্য করে, চলনে সাহায্য করে এবং লেতে লেগে থাকতে সাহায্য করে। গলা ভালো চলে। গলা ভালো চলে। ঠিক আছে? লিখে রাখো সবাই এটা। এই কমেন্ট করো তো, গ্যাস্ট্রোডার্মিসে কোন 2টা কোষ নাই? গ্যাস্ট্রোডার্মিসে কোন 2টা কোষ নাই? সবাই কমেন্ট করো তো। এই ফোনটা নে, আমি চেক করি। কোন 2টা কোষ নাই বলো তো? গ্যাস্ট্রোডার্মিসে কোন 2টা কোষ নাই? কমেন্ট করো সবাই, আমি কিন্তু চেক করতেছি। জনি নেই, দেখি শুভ কমেন্ট করছে, জান্নাতুল ফেরদৌসী কমেন্ট করছে জনি নেই। হ্যাঁ জনি নেই। জনন কোষ আর নিডোসাইট। জনন কোষ নিডোসাইট। লিমন কমেন্ট করছে জনন কোষ নিডোসাইট। হ্যাঁ ঠিক আছে, জনি নেই। কি নাই? জনি নাই। ঠিক আছে? আর গ্রন্থি কোষের কাজ কি বলছিলাম? গলা ভালো চলে। গলা ভালো চলে। ঠিক আছে? এরপরে কি বলছিলাম? দেখো পরের কোষটা কি? জনন কোষ। জনন কোষের কাজ হচ্ছে কি? শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি করা। সহজ কথা। এটা কি লেখা লাগে পাগল? এটা লেখা লাগে না। এরপরে কি আছে বলতো? নিডোসাইট। এই নিডোসাইট নিয়ে আমরা একটু লেখাপড়া করতে হবে। নিডোসাইট, নিডোসাইট, নিডোসাইট নিয়ে কিন্তু আমাদের লেখাপড়া করতে হবে। নিডোসাইটে আসলে কি কি অংশ আছে বলতো? নিডোসাইট এখানটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। নিডোসাইট দেখো, নিডোসাইটের আবরণ হচ্ছে 2 স্তরী। এটা হচ্ছে কয় স্তরী কোষ বলতো? দ্বি-স্তরী কোষ। দ্বি-স্তরী কোষ। এবং এখানে নেমাটোসিস্ট থাকে। কি থাকে বলতো? নেমাটোসিস্ট থাকে। আমরা আঁকাবো এটা। দেখো ব্যাপারটা অ্যাকচুয়ালি কেমন হয় এই নিডোসাইটটা, সবাই একটু খেয়াল করো। দেখো এই যে এরকম হয়, দেখো তাই না? তোমরা সবাই জানো তো এই কথাগুলো। 2টা স্তর থাকে, দেখছো? এই একটা স্তর আর এই একটা স্তর। কয় স্তর আছে? 2 স্তর। আর এই যে এখানে একটা গহ্বর দেখতে পাচ্ছিস, এখানে কি থাকে বলতো? নেমাটোসিস্ট থাকে। এই পেঁচানো সূত্রযুক্ত কি থাকে? নেমাটোসিস্ট থাকে। কি থাকে বলতো? নেমাটোসিস্ট থাকে। নেমাটোসিস্ট কি বলতো? এই যে সূত্রযুক্ত যে থলেটা, এই যে সূত্রযুক্ত যে থলেটা, এটাকে কি বলা হয় বলতো? নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট। আর কি থাকে বলতো? এখানে একটা নিডোসিল থাকে। কি থাকে? সংবেদী নিডোসিল থাকে। নিডোসিল থাকে। এর কাজগুলো আমরা ইন্ডিভিজুয়ালি করবো। দেখো তারপরে এখানে কি থাকে? একটা অপারকুলাম থাকে। এটা হচ্ছে আমার নিডোসিল। এটা কি বলতো? আমার নিডোসিল। নিডোসিল এটা হচ্ছে আমার অপারকুলাম। এটা কি বলতো? অপারকুলাম। অপারকুলাম কি করে বলতো? এই নেমাটোসিস্টকে ঢাকনা হিসেবে কাজ করে। নেমাটোসিস্টের ঢাকনা হিসেবে কাজ করে কে বলতো? অপারকুলাম। অপারকুলাম কি করে বলতো? নেমাটোসিস্টের ঢাকনা হিসেবে কাজ করে। নেমাটোসিস্টের ঢাকনা হিসেবে কাজ করে কে? অপারকুলাম। ঠিক আছে? এরপর এখানে কিছু পেশিতন্ত্র থাকে, ল্যাসো থাকে, এগুলো পরে পড়াচ্ছি। আগে দেখো এই নিডোসিলের কাজটা অ্যাকচুয়ালি কি। আমি এই অংশগুলো আরেকবার একটু রিপিট করি। দেখো এটা হচ্ছে আমাদের নিডোসাইট। ঠান্ডা মাথায় সবাই খেয়াল করো। এই নিডোসাইট এবং এটা কয় স্তরী কোষ? 2 স্তরী কোষ। এখানে দানাদার সাইটোপ্লাজম থাকে এবং এখানে একটা নিউক্লিয়াস থাকে। এগুলো একেবারে লেস ইম্পর্টেন্ট কথা। ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে নেমাটোসিস্ট থাকে। এটা হচ্ছে আমার নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট অ্যাকচুয়ালি কি বলতো?
এই নেমাটোসিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি এই সূত্রকযুক্ত থলে, এই সূত্রকযুক্ত থলেটার নামই হচ্ছে আমাদের নেমাটোসিস্ট। আর কি থাকে বলতো, নিডোসিল। নিডোসিল কি বলতো, এই যে আমাদের নিডোসিল, এটা হচ্ছে আমাদের ট্রিগারের ন্যায় কাজ করে। নিডোসিলটা অ্যাকচুয়ালি কিসের মতো কাজ করে বলতো, ট্রিগারের ন্যায় কাজ করে, ট্রিগারের ন্যায় কাজ করে, ট্রিগারের ন্যায় কাজ করে। তোমরা যখন বন্দুকের ট্রিগারে চাপ দাও তাহলে কি হয়, গুলি বের হয় না? তোমরা দেখছো না মুভিতে বা বিভিন্ন জায়গায় যে বন্দুকের ট্রিগারে চাপ দিলে কি হয়, গুলি বের হয়। ঠিক তেমনি কেউ যদি নিডোসিলে চাপ দেয় তাহলে কি হবে বলতো, এই যে অপারকুলাম ঢাকনাটা আছে এটা খুলে যাবে আর এই সূত্রকটা বাইরে চলে আসবে। মানে বন্দুক যেমন বের হয়ে আসে ঠিক তেমনি এই সূত্রকটা দ্রুত বেগে বের হয়ে আসবে। এবং এটাই হচ্ছে নিডোসিলের কাজ। সেটা কিসের ন্যায় কাজ করে, ট্রিগারের ন্যায় কাজ করে। পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে নিডোসাইটের ট্রিগারের ন্যায় কাজ করে কোনটা, অ্যানসার কি, নিডোসিল। আর অপারকুলাম তো আমরা সবাই জানি যে ঢাকনা। অপারকুলাম মানে কি, ঢাকনা। কিসের ঢাকনা, নেমাটোসিস্টের ঢাকনা, নেমাটোসিস্টের ঢাকনা। এরপরে কি এখানে কিছু লেসও থাকে, পেশিতন্তু থাকে, এগুলো লেস ইম্পর্টেন্ট লাগে না। নেমাটোসিস্টের এই ইন্ডিভিজুয়াল এখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আসবে জেনে রাখতে হবে, এটা আমি এখন পড়াবো। নেমাটোসিস্ট, তোমরা সবাই একটু কমেন্ট করো যে ট্রিগারের ন্যায় অংশটাকে কি বলা হয়, ট্রিগারের ন্যায় অংশটাকে কি বলা হয় নিডোসাইটের, ট্রিগারের ন্যায় অংশটাকে কি বলা হয়, কমেন্ট করো সবাই। ট্রিগারের ন্যায় অংশকে কি বলা হয়, সবাই একটু কমেন্ট করো তো, ট্রিগারের ন্যায় অংশকে কি বলা হয়, কমেন্ট করো। আমরা নেমাটোসিস্ট নিয়ে লেখাপড়া করব একটু। নেমাটোসিস্ট, হ্যাঁ নেমাটোসিস্ট অ্যাকচুয়ালি কি বলো, তাই বলছি এই যে সূত্রযুক্ত যে থলেটা, এইটার নামই হচ্ছে নেমাটোসিস্ট। এই যে সুতা আর এই যে থলে, এই পুরাটা মিলে কি আমার নেমাটোসিস্ট। এবং এই নেমাটোসিস্টের ভিতরে হিপনোটক্সিন নামক একটা বিষ থাকে। হিপনোটক্সিন, হিপনোটক্সিন। হ্যাঁ, সব নেমাটোসিস্টে কি থাকে না, সব নেমাটোসিস্টে আবার থাকে না। আদর্শ নেমাটোসিস্টে থাকে কোনটা, ইনস্টিনোটিল বা পেনিট্রেন্টও থাকে, আমরা পরে পড়বো এটা। একটা আদর্শ নেমাটোসিস্টের ভিতরে হিপনোটক্সিন নামক বিষ থাকে। এবং এই হিপনোটক্সিন নামক বিষটা কি দিয়ে তৈরি, পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, অ্যানসার হচ্ছে প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি, প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি। তাহলে কি বললাম বলো, এই যে আমাদের নেমাটোসিস্টের গহ্বরটা হিপনোটক্সিন নামক বিষ দিয়ে মানে ভর্তি থাকে। একে সব নেমাটোসিস্টের ক্ষেত্রে থাকে না, আদর্শ নেমাটোসিস্টের ক্ষেত্রে থাকে, সবগুলো ক্ষেত্রে কিন্তু থাকে না। তো যাই হোক, এই হিপনোটক্সিন বিষটা প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি বলতো, প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি। বুঝতে পারছো? তো এখন যখন ভাই যে ট্রিগারে মনে করো চাপ দিল, তাহলে কি হবে, এই সুতাটা বাইরে বের হয়ে আসবে না? তখন স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে দেখো তো, এটা তখন এরকম হয়ে যাবে। এই যে সুতাটা বাইরে বের হয়ে চলে আসবে। আগে কোথায় ছিল, ভেতরে ছিল। নিডোসিলে চাপ পড়লো, ট্রিগারের ন্যায় কাজ করলো, যেমন করে বন্দুকের গুলি বের হয়ে আসে তেমনি সূত্রটা বের হয়ে চলে আসলো। বুঝতে পারছো? এই দেখো, এই সূত্রকের গোড়াটাকে কি বলা হয় বলতো, পাট। কি বলা হয়, পাট। সূত্রকের গোড়াকে কি বলা হয় বলতো, পাট। এই যে অংশটাকে কি বলা হয়, পাট। সূত্রকের গোড়াকে কি বলা হয়, নেমাটোসিস্ট সূত্রকের যে গোড়া, এই গোড়াকে কি বলা হয় বলতো, বলা হয় হচ্ছে বাট। আর এই বাটে কি হয় বলতো, এই বাটে কি থাকে, এই বাটের ভিতরে তিনটা বার্ব থাকে, তিনটা বার্ব থাকে আর অসংখ্য বারবিউল থাকে, অসংখ্য বারবিউল থাকে। হ্যাঁ, বার্ব কি, বড় বড় তিনটা তীক্ষ্ণ কাঁটা থাকে এখানে। বুঝতে পারছো? এই তিনটা কাঁটাকে বলা হয় হচ্ছে বার্ব। বার্ব, বাট, বার্ব এগুলো যখন ভাঙায় যায় না। সূত্রকের যে গোড়া, এই প্রশস্ত গোড়াকে বলা হয় হচ্ছে বাট। আর এই বাটে থাকে হচ্ছে তিনটা বার্ব বা বড় বড় তিনটা তীক্ষ্ণ কাঁটা আর অসংখ্য বারবিউল মানে ছোট কাঁটা। বারবিউল মানে কি বলতো, ছোট কাঁটা। বুঝতে পারছো? তাহলে আরেকবার রিপিট করি যে আমাদের নেমাটোসিস্টের ভেতরে হিপনোটক্সিন বিষ থাকে। এই বিষটা প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি। আর এই সূত্রকের গোড়াকে বলা হয় হচ্ছে বাট। এই বাটে থাকে তিনটা বার্ব বা বড় বড় তিনটা তীক্ষ্ণ কাঁটা আর অসংখ্য বারবিউল, অসংখ্য বারবিউল। সবাই একটু কমেন্ট করো তো, হিপনোটক্সিন বিষটা কি কি উপাদান দিয়ে তৈরি, হিপনোটক্সিন বিষটা কি কি উপাদান দিয়ে তৈরি, কমেন্ট করো তো সবাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ যে হিপনোটক্সিন বিষ কি কি উপাদান দিয়ে তৈরি। তো সবাই কমেন্ট করো তো, যে হিপনোটক্সিন বিষটা কি কি উপাদান দিয়ে তৈরি। আমি সবার কমেন্ট চেক করবো। হ্যাঁ, আমার ফোনটা দেখতে হবে, আমার, আচ্ছা এটা দিলে হচ্ছে, আমি দেখি কমেন্ট চেক করে দেখি। প্রোটিন আর ফেনল আমি দেখতে পাচ্ছি, সবাই কমেন্ট করতেছে প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি।
রিয়া কমেন্ট করছে, জানাতুল ফেরদৌসি, নিশি কমেন্ট করছে, ফাহিম ইকবাল, শুভ, এটা আগের কমেন্ট। হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? হ্যাঁ, আমিষ আর ফেনল, খুবই খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ। আমিষ আর ফেনল দিয়ে তৈরি, বুঝতে পারছো? আমিষ আর ফেনল দিয়ে তৈরি। না, এখন এই নেমাটোসিস্টের প্রকারভেদ নিয়ে আমরা একটু লেখাপড়া করব। আমরা জানি যে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, তাই না? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তো বিজ্ঞানী ভার্নার কি করছে বলতো? বিজ্ঞানী ভার্নার নিডারিয়া পর্বের প্রাণীর দেহে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করছে। কয় ধরনের? 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করছে। কয় ধরনের বলছি বলো? 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করছে বিজ্ঞানী ভার্নার নিডারিয়া পর্বের প্রাণীর দেহে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করছে। তার ভিতরে হাইড্রার ভিতরে আছে হচ্ছে অনলি 4 ধরনের। কয় ধরনের বলছি বলো? 4 ধরনের। এই 4 ধরনের নামটা জানতে হবে। 4 ধরনের, ঠিক আছে? আমি ইংলিশে বাংলায় লিখলাম না, অনেকে তাহলে মনে করবে 8 ধরনের। এখানে কিন্তু খুব পেঁচাই, এই জন্য আমি 4 কি অলওয়েজ এরকম লিখতে পছন্দ করি। ঠিক আছে, তোমরা হাইড্রার প্রজাতি পড়লো না একটু আগে 40টা, অনেকে এটা বলবে 80টা পরীক্ষার আগের দিন। ওই 4 ধরে সবাই 8 মনে করবে, 80। আমি কিন্তু নিজের এখন 4 লিখে বসছিলাম, এটা কিন্তু আমার এভাবে লেখা উচিত ছিল। এটা কিন্তু সবার ভুল যায়। এখন হয়তো মনে হচ্ছে সহজ, পরীক্ষার আগের দিন হয় না, কাজ করে না মাথা, বুঝতে পারছো? তখন 4 দেখলে এভাবে লিখবো অলওয়েজ, ঠিক আছে? 4 ধরনের কি কি বলতো? প্রথমটা হচ্ছে আমাদের স্টেনোটিল বা পেনিট্রেন্ট। তারপর এটা কি বলতো? ভলভেন্ট। তারপরটা কি বলতো? স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এবং স্ট্রিপটোলিন গ্লুটিন্যান্ট, ঠিক আছে? স্ট্রিপটোলিন গ্লুটিন্যান্ট আর হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। তাহলে কি কি বলছি বলো? স্টেনোটিল বা পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্ট্রিপটোলিন গ্লুটিন্যান্ট আর হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। হ্যাঁ, সবথেকে বৃহত্তম নেমাটোসিস্ট বা আদর্শ নেমাটোসিস্ট বলা হয় হচ্ছে এটাকে, স্টেনোটিল বা পেনিট্রেন্ট। এটা হচ্ছে সবথেকে বৃহত্তম প্লাস আদর্শ নেমাটোসিস্ট। তাহলে আমরা একটু আগে পড়ছি না যে আদর্শ নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে। তার মানে কি? এই স্টেনোটিলে কিন্তু হিপনোটক্সিন বিষ থাকে। এটাকে বলতো হিপনোটক্সিন বিষ থাকে। এবং যখনই কোনো প্রাণী এটাকে কাছাকাছি আসে, তখন কি করে? সেই প্রাণীকে বা সেই শিকারকে ধরে এই বিষ ঢুকাই দেয়। কি করে? সেই প্রাণীকে অজ্ঞান বা অবশ করে দেয়। তার মানে আমরা জেনে রাখবো যে সবথেকে বৃহত্তম নেমাটোসিস্ট হচ্ছে স্টেনোটিল বা পেনিট্রেন্ট, এবং এটা হচ্ছে আদর্শ নেমাটোসিস্ট। এবং এর কাজটা কি বলতো? যেহেতু এখানে হিপনোটক্সিন বিষ থাকে, তার মানে কি করবে? শিকারকে অজ্ঞান ও অবশ করে দেবে। এরা কেউ কিন্তু অজ্ঞান বা অবশ করবে না। কেন বলতো? এর কারণ এখানে হিপনোটক্সিন বিষ থাকে না, এখানে আঠালো রস থাকে ওই সূত্রকটার ভেতরে। এটা আদর্শ নেমাটোসিস্ট না, এ হচ্ছে আদর্শ নেমাটোসিস্ট এবং সবথেকে বৃহত্তম নেমাটোসিস্ট। এবং এখানে যেহেতু আমার হিপনোটক্সিন বিষ আছে, তার মানে শিকারকে অজ্ঞান ও অবশ করে দেবে। এরপরে কি আছে বলতো? ভলভেন্টের কাজ কি বলতো? ভলভেন্টের কাজ হচ্ছে আঁকড়ে ধরতে সাহায্য করে। শিকারকে আঁকড়ে ধরতে সাহায্য করে। কিছু না জানো, এই আঁকড়ে ধরে এই কথাটুকু জানতে হবে। আমি কিন্তু কি ওয়ার্ড গুলো লিখতেছি, জাস্ট আঁকড়ে এই কথা। আর এটা কি? অজ্ঞান ও অবশ, স্টেনোটিল বা পেনিট্রেন্ট, ঠিক আছে? সমস্যা হবে কোনো? এরপর দেখো স্ট্রিপটোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, এই দুইটার কাজই হচ্ছে সেম। কি বলতো? চলন ও শিকার আটকাতে সাহায্য করে। কে? স্ট্রিপটোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এই দুইটার কাজই হচ্ছে সেম, সেটা হচ্ছে চলন ও শিকার আটকাতে সাহায্য করে। এখানে কিন্তু আটকাতে সাহায্য করে, এখানে আঁকড়ে ধরতে সাহায্য করে। যদিও সেম,
বা তারপরে এইভাবে তোমাদেরকে পড়তে হবে, বিকজ বইতে এইভাবে দাও, যে কোশ্চেন করবে সেটা তো ভেবে প্রশ্ন করবে না কিন্তু। ঠিক আছে, এরপরে জানবেন সব থেকে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কিন্তু এস্টেরিওলিন গ্লুটিনেট। সব থেকে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা? এস্টেরিওলিন গ্লুটিনেট। সব থেকে বৃহত্তমটা করছিলাম হচ্ছে কোনটা? স্টেরিওলিন বা পেনিট্রেন্ট। এই আদর্শ নেমাটোসিস্ট, এখানে হিপনোটক্সিন বিষ আছে এবং এর শিকারকে অজ্ঞান ও অবশ করে দিবে। কিন্তু এরা কিন্তু একটাও আদর্শ না, সেখানে কারোরই হিপনোটক্সিন বিষ নাই, সেটা কেউই আর শিকারকে অজ্ঞান বা অবশ করবে না। এটা কি করবে? আঁকড়ে ধরবে, আটকে ধরবে, চলনে সাহায্য করবে, এই জিনিসগুলো লিখে দিছি। আরেকটা লাইন জানবা, সেটা হচ্ছে এস্টেরিওলিনটা হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। এস্টেরিওলিন গ্লুটিন্যান্ট হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। এস্টেরিওলিন গ্লুটিন্যান্ট হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। বুঝতে পেরেছো? তাহলে তোমরা সবাই এখন কমেন্ট করবা যে বৃহত্তম নেমাটোসিস্ট কোনটা, সবথেকে বৃহত্তম নেমাটোসিস্ট কোনটা, সবাই কমেন্ট করো। যে লাইনগুলো বলছি এই লাইনগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই লাইনগুলো ইম্পর্টেন্ট। কমেন্ট করো সবাই, সবথেকে বৃহত্তম নেমাটোসিস্ট কোনটা, দেখি কি অবস্থা। এবার আমি চেক করতে আসতেছি এই পাশে, দেখি আসি না, সবাই ঘুমায় টুমায় গেছে কিনা। এস্টিনোটিল কমেন্ট করছে শুভ, রিয়া কমেন্ট করছে এস্টিনোটিল, পুষ্পিতা রয় স্টিনোটিল, হ্যাঁ পারফেক্ট পারফেক্ট, সবাই দেখি পারে, সবাই পারে। হ্যাঁ স্টিনোটিল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, স্টিনোটিল ঠিক আছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করতেছে স্টিনোটিল। বুঝতে পেরেছো? এখন আমরা চলে আসবো কোথায় বলো তো? এখন আমরা চলে আসবো হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলা নিয়ে। আমরা একটু আগে কিন্তু পড়ছি যে এপিডার্মিসে যে 7 ধরনের কোষ থাকে, গ্যাস্ট্রোডার্মিসে কিন্তু 5 ধরনের কোষ থাকে। থাকে নাকি আমরা তোমাদেরকে কমেন্ট করাইছি, জনই থাকে না, জরণ কোষ আর নিউরোসাইট থাকে না। এখন দেখ, এপিডার্মিসে আমার পেশিয়াগ্রণী কোষ যে কাজ করে, গ্যাস্ট্রোডার্মিসে কিন্তু ওই সেম কাজ করে না, সেম কাজ করে না, কাজটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। যদিও নামটা সেম, বাট কাজ কিন্তু একটু ডিফারেন্ট হয়। আমরা সেই ডিফারেন্সটা একটু খেয়াল করব যে গ্যাস্ট্রোডার্মিসে পেশিয়াগ্রণী কোষ কি কাজ করে, গ্যাস্ট্রোডার্মিসে আমার গ্রন্থি কোষ কি কাজ করে। আমরা এপিডার্মিসের ক্ষেত্রে কি দেখছিলাম? গলা ভালো চলে, করছি না? গলাতে গরম, ভেসে থাকে, চলন লেগে থাকতে সাহায্য করে। কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে কিন্তু ওই গ্রন্থি কোষ ওই ধরনের কাজ করে না, ওরা একটু ডিফারেন্ট কাজ করে। আমরা সেই কাজগুলো এখন একটু দেখবো যে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে পেশিয়াগ্রণী কোষ কি কাজ করে, আবার গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে গ্রন্থি কোষ কি কাজ করে। এর নাম ঠিক আছে, বাট কাজ একটু ডিফারেন্ট। এই কাজগুলো কিন্তু পরীক্ষায় আসে, তো আমাদের একটু জানতে হবে। গ্যাস্ট্রোডার্মিসে আমাদের পেশিয়াগ্রণী কোষ কি কাজ করে, সবাই খেয়াল করো। পেশিয়াগ্রণী কোষ কি কাজ করে? যে লাইনগুলা বলবো এর বাইরে অবজেক্টিভ আসবে না। পেশিয়াগ্রণী কোষকে বলা হয় হচ্ছে পুষ্টিকোষ। এর একটা স্পেশাল নাম আছে, যে পেশিয়াগ্রণী কোষকে কি বলা হয় বলতো? গ্যাস্ট্রোডার্মিসের পেশিয়াগ্রণী কোষকে কি বলা হয়? পুষ্টিকোষ বলা হয়। কি বলা হয় বলতো? পুষ্টিকোষ বলা হয়। বুঝতে পারছো? গ্যাস্ট্রোডার্মিসের পেশিয়াগ্রণী কোষকে কি বলা হয়? পুষ্টিকোষ বলা হয়। এবং এই পুষ্টিকোষ আবার 2 ধরনের আছে। কয় ধরনের আছে বলতো? 2 ধরনের। একটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ, একটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ, এবং আরেকটা হচ্ছে ঘনপদ যুক্ত কোষ। ঘনপদ যুক্ত কোষ, একটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ, একটা হচ্ছে ঘনপদ যুক্ত কোষ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এপিডার্মিসের পেশিয়াগ্রণী কোষে কিন্তু এরকম কোনো কোষ ছিল না। দেখছো, এখানে কিন্তু কোনো ফ্লাজেলা যুক্ত কোষ ছিল না, কোনো ঘনপদ যুক্ত কোষ ছিল না। বাট গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে কিন্তু ফ্লাজেলা যুক্ত কোষ আছে এবং ঘনপদ যুক্ত কোষ আছে। এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? ফ্লাজেলা যুক্ত কোষের কাজ কি জানো? খাদ্যবস্তুকে ক্ষুদ্র কণায় রূপান্তরিত করা। খাদ্যবস্তুকে কিসে রূপান্তরিত করা? খাদ্যবস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তরিত করা। খাদ্যবস্তুকে ক্ষুদ্র কণায় রূপান্তরিত করা। আর ঘনপদ যুক্ত কোষের কাজ কি জানো? খাদ্য গলদ গরণ করা। খাদ্য গলদ গরণ করা। জাস্ট এই লাইনগুলো জানবা, আর কিচ্ছু না, আর কিচ্ছু এখানে যা আছে লাগবে না। খাদ্য গলদ গরণ করা আর ফ্লাজেলা যুক্ত কোষের কাজ হচ্ছে খাদ্যবস্তুকে ক্ষুদ্র কণায় রূপান্তরিত করা। ঠিক আছে? এরা নাম নেই গ্যাস্ট্রোডার্মিস, এরা পরিপাকে সাহায্য করবে, খাবারের সঙ্গে সম্পর্ক এদের সবকিছু। এ কি করে? খাদ্যবস্তুকে ক্ষুদ্র কণায় রূপান্তরিত করে। এবং নামে কি? গ্যাস্ট্রোডার্মিস।
ক্যামেরা কোথায় থাকে? ভিতরের দিকে থাকে। আর গ্যাস্ট্রো মানে কি? পরিপাকের সঙ্গে সম্পর্কিত। তার মানে এই দেখবে এই লেয়ারের কোষগুলা বেশিরভাগই পরিপাকের কাজে সাহায্য করে। আমরা একটু পরেই দেখবা। এই ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলাযুক্ত কোষের কাজ খাদ্যবস্তুকে ক্ষুদ্র কণায় রূপান্তরিত করা। আর কণকাযুক্ত কোষের কাজ কি? খাদ্য পদার্থকরণ করা। খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা, বুঝতে পারছো? এটা পরীক্ষায় আসে। তাহলে তোমরা ফ্লাজেলাযুক্ত কোষের কাজটা সবাই কমেন্ট করো তো। ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষের কাজটা কমেন্ট করো, নিজের ভাষায় বলো যে কি বলছিলাম, যে ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষের কাজটা সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে? ফ্লাজেলাযুক্ত পুষ্টি কোষের কাজটা একটু সবাই কমেন্ট করো। এখন আমরা দেখব হচ্ছে গ্রন্থি কোষ। কি বলছি বলো? গ্রন্থি কোষ। আমরা এপিডার্মিসের ক্ষেত্রে কি করছিলাম? গলা ভালো চলে, তাই না? গলা ভালো চলে। বাট এইখানে গ্রন্থি কোষের কাজ কি বলতো? এখানে গ্রন্থি কোষ দুই ধরনের। কি কি? আমরা একবার এম আর ই দিয়ে মি এম এ কি? মিউকাস ক্ষরণকারী কোষ, মিউকাস ক্ষরণকারী কোষ। আর ইতে কি? এনজাইম ক্ষরণকারী কোষ। গ্রন্থি কোষ কয় ধরনের গ্যাস্ট্রোডার্মিসে? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে মিউকাস ক্ষরণকারী কোষ, আর একটা হচ্ছে এনজাইম ক্ষরণকারী কোষ। বুঝতে পারছো? এবং এদের কাজ আমি আগে বলছি, এখানে সব কাজ পরিপাককে ঘিরে, বিকজ এর নাম গ্যাস্ট্রোডার্মিস। এরা ভেতরের দিকে অবস্থান করে। এই যেটা মনে করো আমার হাইড্রা, এই হচ্ছে আমার এই বাইরের লেয়ারটা হচ্ছে এপিডার্মিস, আর এই ভেতরের যেটা হচ্ছে আমার গ্যাস্ট্রোডার্মিস। এই যেটা হচ্ছে আমার গ্যাস্ট্রোডার্মিস, এই যেটা হচ্ছে আমার গ্যাস্ট্রোডার্মিস। এবং গ্যাস্ট্রোডার্মিসকে ঘিরে থাকে হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এটা আমরা পড়বো একটু পরে। এটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এই গ্যাস্ট্রোডার্মিসকে ঘিরে এই কভারটার নাম কি বলতো? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা গহ্বর। এবং এর আরেকটা নাম আছে সিলেন্টেরন। এটা কিন্তু আমরা পড়বো পরীক্ষা করার সময়। যদিও এই গহ্বরটার নাম কি? সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এই যে আমার বাইরের যে এটা হচ্ছে আমার এপিডার্মিস, আর ভিতরের লেয়ারটা হচ্ছে আমার গ্যাস্ট্রোডার্মিস। আর এই গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে কি আছে? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আছে বা সিলেন্টেরন আছে। আমাদের যে পরিপাক নালীর মতো আর কি একটা গহ্বর। এখানে কিন্তু নালী নাই, কি আছে? গহ্বর আছে। গহ্বরটার নাম কি? সিলেন্টেরন। তো এই লেয়ারের যে কোষগুলা, এই যে এই লেয়ারের কোষগুলো তো আমরা লেখাপড়া করতেছি, এরা তো পরিপাকে সাহায্য করবে, তাই না? জানা কথা। তো দেখো কি বলছিলাম, গ্রন্থি কোষ কয় ধরনের? মিউকাস ক্ষরণকারী কোষ আর হচ্ছে এনজাইম ক্ষরণকারী কোষ। বুঝতে পারছো? এখান থেকে এর বাইরে কিচ্ছু আসবে না। এনজাইম ক্ষরণকারী কোষ কি করে? খাদ্যবস্তু পরিপাকে সাহায্য করে। এনজাইমের কাজ হচ্ছে খাদ্যবস্তু পরিপাক করা, তাই না? আর মিউকাস ক্ষরণকারী কোষের কাজ কি? খাদ্যকে পিচ্ছিল করা। মিউকাস কি করে? খাদ্যকে পিচ্ছিল করে গলাধঃকরণে সাহায্য করে। ওটা পরীক্ষায় আসবে না। আসবে কি? এই কয় ধরনের কোষ আছে? দুই ধরনের কোষ। কি কি? মিউকাস ক্ষরণকারী কোষ আর এনজাইম ক্ষরণকারী কোষ। মনে রাখবা কি দিয়ে? মি দিয়ে। এম আর ই, মি। ঠিক আছে? মি এর এম এ হচ্ছে মিউকাস ক্ষরণকারী কোষ, আর ইতে হচ্ছে এনজাইম ক্ষরণকারী কোষ। বুঝতে পারছো? এই ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা বলো তো? ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা? কমেন্ট করো তো সবাই একটু, দেখি কি অবস্থা, মনোটনে আছে কিনা। ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা? সবাই কমেন্ট করো। ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা? সবাই কমেন্ট করো। ঠিক আছে? ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা? সবাই একটু কমেন্ট করো তো। ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা? সবাই একটু কমেন্ট করো। ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা? সবাই কমেন্ট করো। দেখো হাইড্রার পরিপাক হচ্ছে দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, আর একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। তুমি নাম দেখেই বুঝতেছো যে বহিঃকোষীয় মানে কি? কোষের বাইরে ঘটবে, কোন কোষের ভেতরে ঘটবে না। আর অন্তঃকোষীয় মানে কি? এখানে কোষের ভেতরে ঘটবে। পরিপাকটা কোথায় ঘটবে? কোষের ভেতরে ঘটবে। এবার তুমি হাইড্রার ফিগারটা অ্যাকচুয়ালি কেমন দেখো। তুমি যদি এইভাবে দেখো হাইড্রাটাকে, এখানে চাকরি মাকতি আছে, সবই ঠিক আছে। এর ভেতরে কিন্তু এই যে এটা গ্যাস্ট্রোডার্মিস, এটা হচ্ছে আমার এপিডার্মিস, এটা হচ্ছে আমার এপিডার্মিস,
আর এইটা হচ্ছে আমার গ্যাস্ট্রোডার্মিস, এবং এই যে গহ্বরটা বা ক্যাভিটিটা এটার নাম হচ্ছে সিলেন্টেরন, পড়াইছি। তাহলে বহিঃকোষীয় পরিপাক কোথায় ঘটবে? এই গ্যাস্ট্রোডার্মিসে তো আমার সব কোষগুলো অবস্থান করতেছে, এখানে তো আমার কোষগুলো অবস্থান করতেছে। এই এপিডার্মিস, এপিডার্মিসে ঘটে না, তাহলে কোথায় ঘটবে? এই সিলেন্টেরনে ঘটবে, যেখানে কোনো কোষ নাই, এটা একটা গহ্বর। তার মানে বহিঃকোষীয় পরিপাক কোথায় হবে? সিলেন্টেরনে হবে। কোথায় হবে বলো তো? সিলেন্টেরনে হবে। এর পরীক্ষায় আসে কিন্তু অবজেক্টিভে, সিলেন্টেরনে হবে, সিলেন্টেরনে হবে। এটা কোথায় হবে বলো তো? সিলেন্টেরনে হবে। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরনে হবে। কি হবে? বহিঃকোষীয় পরিপাক। বুঝতে পারছো? এখন এই বহিঃকোষীয় পরিপাকে ভাই কি হয় বলো তো? এখানে একটা মাত্র এনজাইম কাজ করে, যেটা এই গ্রন্থিকোষ থেকে, এই পাশে যে গ্রন্থিকোষ আছে সেই গ্রন্থিকোষ থেকে এর ভিতরে নিঃসৃত হয়। নামটা কি? পেপসিন। কি করে? পেপসিন কি করে? পেপসিন কি করে? পেপসিন প্রোটিনকে ভেঙে, আমাদের প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে রূপান্তরিত করে। প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে রূপান্তরিত করে। কে করে? পেপসিন। কে করে? পেপসিন। তাই বহিঃকোষীয় পরিপাকে মাত্র একটা পরিপাক ক্রিয়া ঘটে, সেটা হচ্ছে প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে রূপান্তরিত করে। কে করে? পেপসিন করে। কোথায় ঘটে? সিলেন্টেরনে ঘটে। কোথায় ঘটে বহিঃকোষীয় পরিপাক? সিলেন্টেরনে ঘটে। এই ক্যাভিটির ভেতরে ঘটে, কোনো কোষের ভেতরে ঘটে না। এবং 2 নম্বর পয়েন্ট কি? এখানে প্রোটিন ভেঙে পলিপেপটাইড তৈরি করে। কোন এনজাইমের সাহায্যে? পেপসিন। বুঝতে পারছো? পেপসিন। এবং এখানে লিপিড এবং শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিপাক ক্রিয়া ঘটে না। লিপিড ও শর্করার কোনো পরিপাক ক্রিয়া ঘটে না, বা কোনো পরিপাক এখানে ঘটে না। আরো ইম্পর্টেন্ট যে বহিঃকোষীয় পরিপাকে লিপিড এবং শর্করার কোনো পরিপাক ক্রিয়া ঘটে না। বুঝতে পারছো? খুবই খুবই ইম্পর্টেন্ট লাইন কিন্তু। একমাত্র প্রোটিনের পরিপাক ঘটে এবং প্রোটিনটা ভেঙে পলিপেপটাইডে রূপান্তরিত হয়। কোন এনজাইমের প্রভাবে? পেপসিন। কোথায় ঘটে এই পরিপাকটা? সিলেন্টেরনে, মানে যে ক্যাভিটির ভিতরে, গহ্বরের ভিতরে ঘটে। এখান থেকে এর বাইরে কিছু আসবে না। এখন আমরা অন্তঃকোষীয় পরিপাক নিয়ে লেখাপড়া করি। তোমরা কমেন্ট করো বহিঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? বহিঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? ওই নামটা বলো, কোথায় ঘটে? বহিঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? বহিঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? কমেন্ট করো সবাই, বহিঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? এরপরে আমরা অন্তঃকোষীয় নিয়ে একটু লেখাপড়া করি। এর নাম দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অন্তঃকোষীয়, মানে কি? কোষের ভেতরে হবে। অন্তঃকোষীয় মানে কি? কোষের ভেতরে ঘটবে। এবং এখানে কোন ধরনের পরিবর্তন হবে বলো তো? এখানে 3টা এনজাইম কাজ করবে কোষের ভেতরে। নাম কি জানো? ATL, 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 A ফর অ্যামাইলেজ, T ফর ট্রিপসিন, আর L ফর লাইপেজ। অ্যামাইলেজ, A ফর অ্যামাইলেজ, T ফর ট্রিপসিন, আর L ফর লাইপেজ। এখানে 3টা এনজাইম কাজ করে অন্তঃকোষীয় পরিপাকে। ATL, অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ। এখন প্রথমে কি? প্রথমে আমরা মনে করি অ্যামাইলেজ। অ্যামাইলেজ কি করে বলো তো? শর্করাকে গ্লুকোজে রূপান্তরিত করে। শর্করাকে গ্লুকোজে রূপান্তরিত করে। কে করে? অ্যামাইলেজ করে। অ্যামাইলেজ, অ্যামাইলেজ। ঠিক আছে? অ্যামাইলেজ। একটা লাইন সবাই মনে রাখবা, এই শর্করা কিন্তু হতে হবে সরল শর্করা। যদি স্টার্চ হয়ে যায়, অর্থাৎ পলিস্যাকারাইড হয়ে যায় বা শ্বেতসার হয়ে যায়, তাহলে কিন্তু এই পরিপাক ক্রিয়া ঘটবে না। এবং হাইড্রা কিন্তু কোনো শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না। গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, সত্য মিথ্যা আসতে পারে। কিন্তু শর্করা বা সরল শর্করাকে সে গ্লুকোজে কনভার্ট করতে পারে। সরল শর্করা যারা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। কিন্তু পলিস্যাকারাইড হয়ে গেলে সে আর পারে না। যেমন শ্বেতসার, যে স্টার্চ, পারে না। স্টার্চ কিন্তু এর পরিপাক করতে পারে না। এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? এরপরে কি বলছিলাম? অ্যামাইলেজের পরে টিতে কি? ট্রিপসিন। এই ট্রিপসিন কি করে বলো তো? আমাদের ওই যে বহিঃকোষীয় পরিপাকে যে পলিপেপটাইড তৈরি হয়েছে না, ওইটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। তার মানে কি হয় বলো তো? এই পলিপেপটাইডকে ভেঙে কিসে রূপান্তরিত করে বলো তো? অ্যামাইনো অ্যাসিডে। অ্যামাইনো অ্যাসিডে, অ্যামাইনো অ্যাসিডে। কে করে বলো তো? ট্রিপসিন। কে করে বলো তো? ট্রিপসিন। এরপরে কি আছে? লাইপেজ। লাইপেজ কি করে? আমাদের স্নেহ জাতীয় যে দ্রব্যগুলো আছে, স্নেহ জাতীয় দ্রব্যকে ভেঙে কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি করে। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি করে। কে করে? লাইপেজ। কে করে? লাইপেজ, 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 লাইপেজ।
তার মানে কি শিখলাম দেখো, অন্তঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? কোষের ভেতরে ঘটে। এই একটা লাইন জানলেই হবে। এরপরে এখানে তিনটা এনজাইম কাজ করে, এ টি এল, অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ। এখন অ্যামাইলেজ কি করে? অ্যামাইলেজ আমাদের সরল শর্করাকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে, বা সরল মানে কি রূপান্তরিত করে, সবগুলো শর্করাকে সে গ্লুকোজে কনভার্ট করে, দ্যাটস ইট। কিন্তু শ্বেতসারকে কিন্তু সে ভাঙতে পারে না, অর্থাৎ পলিস্যাকারাইডকে সে কিন্তু ভাঙতে পারে না। বুঝতে পারছো? এরপরে কি? ট্রিপসিন। ট্রিপসিন কি করে? পলিপেপটাইডকে সরল অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে, সরল অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে। আর লাইপেজ কি করে? লাইপেজ স্নেহজাতীয় দ্রব্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত করে। এটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। আর বহিঃকোষীয়তে কি হচ্ছিল? বহিঃকোষীয়তে কেবলমাত্র পেপসিন প্রোটিনকে পলিপেপটাইডে রূপান্তরিত করেছিল, আর কিছু এখান থেকে আসবে না। বুঝতে পারছো? তাহলে অন্তঃকোষীয় পরিপাকের তিনটা এনজাইমের নাম বলো তো, সবাই কমেন্ট করো তো। কি কি এনজাইম কাজ করে অন্তঃকোষীয় পরিপাকে? সবাই একটু কমেন্ট করো তো, আলাদা আলাদা কমেন্টে কমেন্ট করো, যে কিন্তু প্রত্যেকটা কমেন্ট করতে হবে। ওই তিনটা এনজাইমের নামে তোমাকে কমেন্ট করতে হবে, ওই তিনটা এনজাইমের নামই সবাই কমেন্ট করো, ঠিক আছে? এরপরে আমরা হাইড্রার চলন নিয়ে লেখাপড়া করব। চলন, হাইড্রার চলন, হাইড্রার চলন। সবাই কমেন্ট করো কিন্তু, ওই তিনটা এনজাইমের নাম সবাই কমেন্ট করো। হাইড্রার চলন, হাইড্রার চলন, ঠিক আছে? দেখো হাইড্রার চলন ভাই কি কি চলন আছে এটাকে আমাদেরকে জানতে হবে। এই চলনগুলোর নাম আগে মুখস্থ করতে হবে। ভিতরে অনেক আলতু ফালতু কথা বলা আছে, লাগবে না। আগে যে চলনগুলোর নাম, হেডলাইন গুলো আগে আমাদেরকে পড়তে হবে। বুঝতে পারছো? দেখো প্রথমে কি আছে বলতো? লুপিং। তারপরে কি আছে? সামারসল্টিং। এটাকে লুপিং বা ফাঁস চলনও বলা হয়, ফাঁসা চলন বা ফাঁসা চলন বা ফাঁস চলন, একই কথা। আর সামারসল্টিং কে কি বলা হয়? সামারসল্টিং বা ডিগবাজি। সামারসল্টিং বা ডিগবাজি। কি বলছি বলো? প্রথমটা হচ্ছে লুপিং বা ফাঁসা চলন, তারপরটা সামারসল্টিং বা ডিগবাজি, তারপরে গ্লাইডিং, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, তারপরটা হচ্ছে ভাষা বা ফ্লটিং, তারপরটা কি? ভাষা থেকে সা দিয়ে শেষ, সা দিয়ে শুরু, সাঁতার। তারপরে কি? হা দিয়ে দুইটা, হামাগুড়ি। হা দিয়ে কয়টা? হা দিয়ে দুইটা, হামাগুড়ি আর কি? হাঁটা। হামাগুড়ি আর হচ্ছে হাঁটা। এই হাঁটা এখানে লিখে রাখো ভাই নিজে, নতমুখী চলন। এই হাঁটাকে কিন্তু নতমুখী চলনও বলা হয়, এবং এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। অপশনে কিন্তু হাঁটা ছিল না, নতমুখী চলন ছিল। হাঁটাকে নতমুখী চলনও বলা হয়, ঠিক আছে? আরেকটা কি? দেহের সংকোচন প্রসারণ, দেহের সংকোচন প্রসারণ, সংকোচন প্লাস প্রসারণ। এই নামগুলা বা হেডলাইন গুলো আমাদেরকে আগে পড়তে হবে। বুঝতে পারছো যে কোনটা হাইড্রার চলন না কোনটা চলন? এটা কিন্তু পরীক্ষা আসে। তারপরে আমরা দেখবো যে ভিতরে কি রহস্য আছে, আমরা পড়বো, বাট আগে এই নামগুলা কিন্তু পড়তে হবে। এখন এখান থেকে অবজেক্টিভ কি আসবে দেখো, লুপিং এর ভিতরে ল আছে না? লুপিং এর ভিতরে ল আছে, তার মানে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কোনটা? লুপিং। লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কোনটা? লুপিং। পরীক্ষায় প্রশ্ন আসে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কোন চলন পদ্ধতি ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে লুপিং। লুপিং, লতে লুপিং, লতে লম্বা দূরত্ব। এরপরে সামারসল্টিং বা ডিগবাজি। দেখো এখানে সামারসল্টিং এ স আছে না? স আছে না? এখন দেখো ডিগবাজিকে তুমি উচ্চারণ করবা হচ্ছে দিগবাজি। ড কে দর মতো উচ্চারণ করবা, ডকে দর মতো উচ্চারণ করো। তাহলে এই সজ্জন্য হচ্ছে সাধারণ, এই সজ্জন্য হচ্ছে সাধারণ, আর এই ডিগবাজিকে তুমি উচ্চারণ করবা হচ্ছে দিগবাজি। আর তোমরা ডি কি ইংলিশে এরকম লেখো না, এটা যদি আমি দ উচ্চারণ করি সমস্যা। এটা কি বাংলাদেশে কি লিখবা? দিগবাজি। আমি যদি বলি দিগবাজি, দ উচ্চারণ করি, কোনো সমস্যা আছে? এটা বাংলিশ লেখা, তাই না? তো যে জানে উচ্চারণ করে পারে। এটা হচ্ছে সাধারণ ও এটাকে দর জন্য এখানে দ্রুত। তার মানে সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া কোনটা? সামারসল্টিং বা ডিগবাজি। সামারসল্টিং বা ডিগবাজি, লম্বা দূরত্ব লুপিং, লম্বা দূরত্ব লুপিং। এরপরে ভাগ হামাগুড়ি বা ক্রলিং। এটার সাহায্যে হাইড্রা আরোহণ, আরোহণ ও অবরোহণ সম্পন্ন করে, আরোহণ ও অবরোহণ সম্পন্ন করে। এই হচ্ছে এখান থেকে অবজেক্টিভ। এই চলনগুলোর নাম পড়বা, এই চলনগুলোর নাম পড়বা, আর কোনটার কোন দূরত্বের জন্য কোনটা ইউজ করা হয় আমাদেরকে জানতে হবে। লম্বার জন্য কি? লুপিং। সাধারণ দ্রুত কোনটা? সামারসল্টিং বা ডিগবাজি। আর আরোহণ এবং অবরোহণ কোনটা? হামাগুড়ি বা ক্রলিং। ইংলিশে কি বলা হয়?
ক্রলিং বলা হয়। আর হাঁটার আরেকটা নাম কি? নতমুখী চলন। দ্যাটস ইট। ওকে, এখান থেকে এর বাইরে কিচ্ছু আসবে না। তোমরা কমেন্ট করো লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কোন পদ্ধতি ইউজ করা হয়, লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কোন চলন পদ্ধতি ব্যবহার করা হয়। সবাই কমেন্ট করো লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কোন চলন পদ্ধতি ব্যবহার করা হয়। কমেন্ট করো সবাই, আমি সবার কমেন্ট চেক করব কিন্তু। সবাই কমেন্ট করো যে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য কোন চলন পদ্ধতি ব্যবহার করা হয়। কমেন্ট করো, ঠিক আছে? Hello? এখন আমরা হাইড্রার জনন নিয়ে লেখাপড়া করব। হাইড্রার জনন, হ্যাঁ, জনন হাইড্রার দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে অযৌন আর একটা হচ্ছে যৌন। কিন্তু ফান ফ্যাক্ট কি জানো, এর পরবর্তীতে কি আছে এই চ্যাপ্টারে? ঘাস ফড়িং আর রুই মাছ, এরা কেউই কিন্তু অযৌন উপায়ে জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। তোমার ঘাস ফড়িং কেবলমাত্র যৌন প্রক্রিয়ায় জনন করে, রুই মাছও কেবলমাত্র যৌন প্রক্রিয়ায় জনন করে। অর্থাৎ তোমার এখানে যে হাইড্রা আছে, রুই মাছ এবং ঘাস ফড়িং আছে, এই তিনটার মধ্যে কেবলমাত্র হাইড্রা অযৌন প্রক্রিয়ায় জনন করে। তো পরীক্ষা কিন্তু প্রায় প্রশ্ন আসে যে নিচের কোনটা অযৌন প্রক্রিয়ায় জননে অংশগ্রহণ করে। অপশন থাকে হচ্ছে হাইড্রা, রুই মাছ, ঘাস ফড়িং, আর একটা দিয়ে দেয় যে কোনো একটা কিছু। মাথায় রাখতে হবে কিন্তু কেবলমাত্র এই তিনটা, এই চ্যাপ্টারে যে তিনটা পর্ব আছে তার মধ্যে কেবলমাত্র হাইড্রা অযৌন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, রুই মাছও করে না আর ঘাস ফড়িংও কিন্তু করে না। কিন্তু আগে পড়তে হবে এই জায়গাটা, খুবই ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? এরপরে দেখো আমি কি বলছি, হাইড্রা দুইটা উপায়ে জননে অংশগ্রহণ করে, একটা হচ্ছে অযৌন আর একটা হচ্ছে যৌন। অযৌন আর যৌন, তাই না? কি বলছি, যৌনটাকে যদি মাঝখানে লিখি, কি কি বলছি বলো, একটা হচ্ছে অযৌন আর হচ্ছে যৌন। এই অযৌন হচ্ছে আবার দুইটা নির্দিষ্ট ভাগে ভাগ করা যায়। তার আগে বলো, এই অযৌন যৌনের ভিতরে ডিফারেন্সটা কেন হয় জানো? কেন হয় বলো তো? এই অযৌন জননে কোনো নিষেক হয় না। নিষেক মানে কি? শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি এবং এদের মিলন। নিষেক মানে শুক্রাণু ডিম্বাণুর মিলন। এই অযৌন জননে কোনো শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় না, কিন্তু যৌন জননে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তার মানে কি, অযৌন জননে আমার কোনো শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে না, সহজ বাংলা। এবং দেখো অযৌন জনন আবার দুই ধরনের, একটা হচ্ছে মুকুলোদ্গম, এবং আরেকটা হচ্ছে বিভাজন। একটা হচ্ছে মুকুলোদ্গম আর একটা হচ্ছে বিভাজন। কি বলছে? একটা হচ্ছে মুকুলোদ্গম এবং আরেকটা হচ্ছে বিভাজন। এই মুকুলোদ্গম কখন হয় পড়াইছি না? মুকুল কখন তৈরি হয়? কমেন্ট করো তো। এই চ্যাপ্টারের প্রথমে পড়াইছি, সমস্যা কোন? আচ্ছা দেখো, মুকুল কখন তৈরি হয় পড়াইছি না? গ্রীষ্মকালে মুকুল তৈরি হয়, অর্থাৎ গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত খাবার থাকে তখন হাইড্রাতে মুকুল সৃষ্টি হয়, তাই না? কিন্তু আমরা আগেও পড়াইছি, এখান থেকে এর বাইরে কিচ্ছু আসবে না। আরেকটা লাইন জানবো, সেটা হচ্ছে এই মুকুলোদ্গম হচ্ছে স্বাভাবিক জনন প্রক্রিয়া। এটা কি বলতো? স্বাভাবিক জনন প্রক্রিয়া। আর এই বিভাজনটা কি বলতো? অস্বাভাবিক জনন প্রক্রিয়া। অস্বাভাবিক জনন প্রক্রিয়া কেন বলতো? এখানে কি হয় বলতো? হাইড্রারে তুমি কেটে ফেললা, দুই ভাগে ভাগ হয়ে গেল, এখন দুইটা ভাগ হওয়া অংশ থেকে নতুন হাইড্রা তৈরি হবে। এটা কি স্বাভাবিক কোনো কিছু? তুমিই বলো। তুমি একটা জলজন্ত হাইড্রা কেটে ফেললা, কেটে সেখান থেকে যে দুটো অংশ ভাগ হয়ে গেল, তার মাথা ধর আলাদা হয়ে গেল, সেইখান দিয়ে তুমি নতুন হাইড্রা বের করতেছো, এটা তো অবশ্যই অস্বাভাবিক জনন প্রক্রিয়া। এই কারণে এটা কি হবে? অস্বাভাবিক জনন প্রক্রিয়া। আর স্বাভাবিক কোনটা? স্বাভাবিক হচ্ছে মুকুলোদ্গম। বুঝতে পারছো? এবং এটা দুই ভাগ সংগঠিত হয়, তোমরা জানো দুই ভাগ সংগঠিত হয়। এবং এটা আবার দুই ভাগে ভাগ করা যায়। বিভাজনটা একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ, এগুলো লেস ইম্পর্টেন্ট লাগবে না, ঠিক আছে? এখান থেকে এই লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট, গোছায় পড়তে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলো বারবার পড়তে হবে, তাহলে দেখবে এক্সাম ভালো হবে। অগোছানো পড়া যাবে না। যৌন জনন পড়বো এখন একটু আমরা, পরে আমাদের যৌন জনন। আমি বলছি যৌন জননে কি হয়? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়, তাই? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়। তো প্রথমে তো আমাদের শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে হবে, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করতে হবে। তো শুক্রাণু কোথায় তৈরি হয়? শুক্রাশয়ে। শুক্রাণু কোথায় তৈরি হয়? শুক্রাশয়। আর ডিম্বাণু কোথায় তৈরি হয়? ডিম্বাশয়ে, তাই না? শুক্রাণু তৈরি হয় শুক্রাশয়ে, ডিম্বাণু তৈরি হয় ডিম্বাশয়ে। তো ভাই একটা জিনিস খেয়াল করবা,
এই শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় বলো তো? শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? কি বলা হয় বলো তো? জানো তো তোমরা সবাই এটা পড়ছো না? স্পারমাটোজেনেসিস। কি বলা হয়? স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস। আর ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ওজেনেসিস। কি বলা হয়? ওজেনেসিস। তাহলে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস, আর ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় ওজেনেসিস। তো আমার শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা বলা আছে, হ্যাঁ, ওই সেম প্রক্রিয়া, প্রায় সেম প্রক্রিয়া তোমরা আবার 9 অধ্যায়ে পড়বা, বা 9 অধ্যায়ে আছে কিন্তু। হ্যাঁ, এন্ড ওটাতে অ্যাকচুয়ালি কি হয় দেখো, হ্যাঁ, আমি তো লিখে দিচ্ছি, এগুলো আমি খুবই ইজি পড়া। প্রথমে কি হয়? ইন্টারস্টিশিয়াল কোর্স থাকে। আমি স্পারমাটোজেনেসিস পড়াচ্ছি, স্পারমাটোজেনেসিস পড়াচ্ছি। প্রথমে কি থাকে? ইন্টারস্টিশিয়াল কোর্স থাকে। সেখান থেকে কি তৈরি হয়? স্পারমাটোগোনিয়া তৈরি হয়। কি তৈরি হয়? স্পারমাটোগোনিয়া। এবং সেই স্পারমাটোগোনিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি তৈরি করে? স্পারমাটোসাইট তৈরি করে। স্পারমাটোসাইট তৈরি করে। তারপরে সেই স্পারমাটোসাইটে মিওসিস ঘটে। মিওসিস ঘটে। মিওসিস ঘটে কয়টা স্পারমাটিড তৈরি হয়? 4টা। 4টা স্পারমাটিড তৈরি হয়। এবং এই 4টা স্পারমাটিড থেকে 4টা শুক্রাণু তৈরি হয়। সেটা হচ্ছে সহজ শর্টকাট প্রক্রিয়া। এটা কেন লিখলাম জানো? স্পারমাটোজেনেসিসে 4টা স্পারমাটিড তৈরি হচ্ছে তোমার একটা স্পারমাটোসাইট থেকে। বাট ওজেনেসিসে কিন্তু ভাই একটা ওসাইট থেকে একটা ওটিড তৈরি হবে, আর 3টা পোলার বডি তৈরি হবে। তোমরা সবাই জানো। এই তো পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে ওজেনেসিসে একটা স্পারমাটোসাইট থেকে কয়টা ওটিড তৈরি হয়, বা একটা ওসাইট থেকে কয়টা ওটিড তৈরি হয়। অ্যানসার কিন্তু একটা। এখানে মিওসিস ঘটে, ঠিক আছে, 4টা তৈরি হয়, ঠিক আছে, বাট একটা থাকে, বাকি 3টা নষ্ট হয়ে যায়। এটাকে কি বলা হয়? পোলার বডি বলা হয়। কি বলা হয়? পোলার বডি বলা হয়। পোলার বডি, পোলার বডি, পোলার বডি। পোলার বডি কয়টা থাকে? 3টা থাকে। কয়টা থাকে? 3টা থাকে। আর একটা কি থাকে? ওটিক থাকে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে স্পারমাটোজেনেসিসে আমার একটা স্পারমাটোসাইট থেকে 4টা স্পারমাটিড তৈরি হয়, কিন্তু ওজেনেসিসে আমার একটা ওসাইট থেকে একটা ওটিড আর 3টা পোলার বডি তৈরি হয়। একটা ওটিড আর 3টা পোলার বডি তৈরি হয়। এটা আমি আর লিখলাম না, এটা তোমরা আশা করি বুঝবা। 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। বুঝতে পারছো? তাই তোমরা সবাই একটু কমেন্ট করে দিচ্ছে একটা স্পারমাটোসাইট থেকে কয়টা স্পারমাটিড তৈরি হয়। একটা স্পারমাটোসাইট থেকে কয়টা স্পারমাটিড তৈরি হয়, সবাই একটু কমেন্ট করো। ঠিক আছে? এরপরে ভাই একটু আমরা নিষেক হবে। আমরা জানি যে যৌন জন্ম হয়ে গেল, শুকনো ডিম্বাণু তৈরি হয়ে গেল, এরপরে নিষেক হবে। নিষেকের পরে কি হবে? পরিস্ফুটন হবে। হাইড্রার পরিস্ফুটন হবে, অর্থাৎ যে নিষেকের ফলে যে জাইগোটটা তৈরি হলো, সে জাইগোট থেকে হাইড্রা বড় হবে। তো হাইড্রার এই পরিস্ফুটনের যে ধাপটা, এটা পরীক্ষায় আসে। এটা আমাদেরকে পর পর মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে জাইগোট, জাইগোট, তারপরে হচ্ছে জাইগোটের পরে কি? জাইগোটের পরে হচ্ছে মরুলা, মরুলার পরে হচ্ছে ব্লাস্টুলা, মরুলার পরে হচ্ছে ব্লাস্টুলা, ব্লাস্টুলার পরে হচ্ছে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলার পরে হচ্ছে হাইড্রুলা। এই ধাপটা কিন্তু খেয়াল করতে হবে। প্রথমে জাইগোট, জাইগোট থেকে হচ্ছে মরুলা, মরুলা থেকে হচ্ছে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে হচ্ছে গ্যাস্ট্রুলা, তারপর হচ্ছে হাইড্রুলা। ঠিক আছে? এটা কিন্তু এই জাস্ট এই ক্রমটা একটু মাথায় রাখো, আর বাকি কিছু এখান থেকে মাথায় রাখতে হবে না। আর জাস্ট তোমরা পারবা। ব্লাস্টুলাতে কি থাকে বলো তো? ব্লাস্টুলার যে কোষগুলা, এরকম একটা কোষ থাকে, এক স্তরী কোষ থাকে। এই যে কোষগুলোকে কি বলা হয়? এই যে কোষগুলোকে, এই যে সেলগুলোকে বলা হয় হচ্ছে ব্লাস্টোমেয়ার। কি বলা হয় বলতো? ব্লাস্টোমেয়ার। এই ব্লাস্টুলার কোষগুলোকে বলা হয় হচ্ছে ব্লাস্টোমেয়ার। আর ভেতরের যে গহ্বর, এই গহ্বরকে কি বলা হয়? ব্লাস্টোসিল। কি বলা হয়? ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। মানে ব্লাস্টুলার কোষগুলোকে বলা হয় হচ্ছে ব্লাস্টোমেয়ার, আর এই গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। ঠিক আছে? তাহলে কমেন্ট করো তো, ব্লাস্টুলার যে গহ্বর, সেই গহ্বরটাকে কি বলা হয়? ব্লাস্টুলার গহ্বরকে কি বলা হয়? সবাই কমেন্ট করো তো। ব্লাস্টুলার গহ্বরকে কি বলা হয়? সবাই কমেন্ট করো। ওকে? এরপরে লাস্ট টপিক একেবারে আমাদের যে মিথজীবিতা। মিথজীবিতা,
মিথজীবিতা। মিথজীবিতাতে কি হয় বলতো, এখানে মোট দুইটা প্রজাতির জীব, দুইটা ভিন্ন প্রজাতির জীব পরস্পর পাশাপাশি থেকে একে অন্যের কাছ থেকে উপকৃত হয়, এটাকে বলা হয় মিথজীবিতা। তো এখানে মনে করবে হাইড্রা মিথজীবিতা প্রদর্শন করে। কোন হাইড্রা, কোন হাইড্রা বলতো? হাইড্রা এখানে মিথজীবিতা প্রদর্শন করে। তার আগে তোমরা সবাই একটু কমেন্ট করো, এটা কমেন্ট করতেছে না, দেখো চেক করো নাকি ঘুমায় টুমায় গেছে, করতেছি। দেখি কি অবস্থা। আমার চাপ চাপ কমেন্ট করতেছে, হ্যাঁ ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল কমেন্ট করতেছে। এরপরে দেখো আমি বলতেছিলাম যে মিথজীবিতাতে ছিলাম। মিথজীবিতাতে কারা? দুইটা, একটা হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা ভিরিডিসিমা, আর হচ্ছে জুওক্লোরেলা, জুওক্লোরেলা, জুওক্লোরেলা। কি বলছি? এই দুইটা মিথজীবিতা প্রদর্শন করে। এটা হচ্ছে আমার হাইড্রা এবং এটা হচ্ছে আমার শৈবাল। এটা হচ্ছে আমার হাইড্রা আর এরা হচ্ছে শৈবাল। এরা দুটো ভিন্ন প্রজাতি, তাই না? ভিন্ন প্রজাতি। এই হাইড্রা আর এই শৈবাল মিথজীবিতা প্রদর্শন করে, অর্থাৎ এরা পরস্পর পাশাপাশি থেকে একে অন্যের কাছ থেকে উপকৃত হয়, একে অন্যের কাছ থেকে উপকৃত হয়। ঠিক আছে? হাইড্রা ভিরিডিসিমা আর হচ্ছে জুওক্লোরেলা। ঠিক আছে? এখন কে উপকৃত হয়, কিভাবে উপকৃত হয়, জাস্ট ওই হেডলাইন গুলো একটু পড়ে ফেলবা বই থেকে। ঠিক আছে? যে শৈবালের প্রাপ্ত উপকার কি কি, এখানে লেখা রাখবা আস্বাদন। আস্বাদন, আস্বাদন মানে কি? এর আতে হচ্ছে আশ্রয়, আশ্রয়। এটা কি শৈবালের প্রাপ্ত উপকার, শৈবালের প্রাপ্ত উপকার, শৈবালের প্রাপ্ত উপকার। কি বলছি? আস্বাদন, আতে হচ্ছে আশ্রয়, সাথে কি? সাথে হচ্ছে সালোক সংশ্লেষণ, সাথে হচ্ছে সালোক সংশ্লেষণ, সাথে হচ্ছে সালোক সংশ্লেষণ, আর দনে হচ্ছে খাদ্য উৎপাদন, খাদ্য উৎপাদন। ঠিক আছে? খাদ্য উৎপাদন হচ্ছে শৈবালের প্রাপ্ত উপকার। আস্বাদন, আশ্রয়, সালোক সংশ্লেষণ আর হচ্ছে খাদ্য উৎপাদন। ঠিক আছে? আর হাইড্রার প্রাপ্ত উপকার কি কি দেখবো, এখানে লেখা আছে যে খাদ্য প্রাপ্তি, কার্বন ডাই অক্সাইড শোষণ। এই লাইনগুলো বা হেডিং গুলো সবাই জাস্ট একটু পড়ে ফেলবা। ঠিক আছে? বর্জ্য নিষ্কাশন, এই যে হেডলাইন গুলো আছে এইটুকু পড়লেই মোর দ্যান ইনাফ। ঠিক আছে? তো আজকে আমাদের এইটুকুই থাকুক ক্লাস। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং তোমাদের কিন্তু এক্সাম হবে, এক্সাম হবে কিন্তু, এটা কিন্তু এক্সাম হবে এবং সবাই যারা ক্লাস করছো এক্সামে অ্যাটেন্ড করবা। যা পড়াইছি এর ভিতর থেকে প্রত্যেকটা প্রশ্ন আসবে এবং সবাই অ্যাটেন্ড করবা। ঠিক আছে? এবং সেকেন্ড টাইম ব্যাচে তোমাদের কিন্তু এখন দেখো, এটা কিন্তু আমরা ওপেন প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে এই ক্লাসগুলো, বাট খুব শীঘ্রই কিন্তু ক্লোজ গ্রুপে নিয়ে যাওয়া হবে। এবার আমরা কিন্তু প্রোগ্রামও শো করে দিছি, বুঝতে পারছো? এরপরে অনেকে আজকে জিজ্ঞাসা করতেছিল যে ভাই কোথায় ক্লাস হবে। ক্লাস এখন হয়তো ওপেন প্ল্যাটফর্মে হচ্ছে, বাট এরপরে কিন্তু ক্লোজ প্ল্যাটফর্মে হবে। যারা ভর্তি হবে তারাই কেবল অ্যাক্সেস পাবে। তো যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হয়ে ফেলো, তোমাদের এই পরবর্তী ক্লাসগুলো কিন্তু মিস করে ফেলবে যদি ভর্তি না হয়ে যাও। ঠিক আছে? তো তোমরা আসলে ক্লাস ভর্তি হয়ে যাও দ্রুত এবং পরীক্ষায় যারা ক্লাস করছো অ্যাটেন্ড করবা। এই পরীক্ষা কিন্তু ওপেন গ্রুপে হবে, তো সবাই অ্যাটেন্ড করবা। ঠিক আছে? আচ্ছা।